দেখেন তাহলে আমাদের আজকে ওরাকেল ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডিবিএ আমাদের ডিবিএ মডিউলের প্রথম যে মডিউলটা আছে অ্যাডমিন ওয়ান, সেটা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। আমাদের ওরিয়েন্টেশন হয়েছিল সেই দিন, তেমন আমরা কিছু করিনি। এনভায়রনমেন্ট রেডি করা, আমাদের কিভাবে ফাইলপত্র শেয়ার করবো সেগুলো নিয়ে হালকা পাতলা আলোচনা হয়েছিল। তো আজকে থেকে আমাদের আসলে ফুল ক্লাস শুরু হবে। তো আমাদের যে টপিক বা আমাদের যে কাজকর্ম কি হবে, আমরা কি করতে চাচ্ছি, বা আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি হবে, বা এই কোর্স শেষ করে আমরা কি অ্যাচিভ করতে পারবো, এবং এই কোর্সের আমাদের জন্য প্রি রিকুইজিট কি কি থাকলে এই কোর্স করতে সুবিধা হবে সেগুলো আমরা কিন্তু শুরু করে দেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। তো আমি ধরে নিলাম যে আপনারা সবাই ডিবিএতে একদম জিরো লেভেলে আছেন, হ্যাঁ, শুরুতেই। কেন আপনারা, কারণ ডিবিএ ধরে নিলাম যে আপনারা কোনো কিছু জানেন না। এর কারণ হলো যে যদি শুরু থেকে শুরু করি তাহলে সুবিধা হবে, আর আপনি যদি কিছু জানেন বা জানা থাকে তখন এক ধরনের ট্রেনিং হয়। আর যদি আমরা জিরো লেভেল থেকে শুরু করি তাহলে একদম জিরো থেকে শুরু করা হলো, আপনার কোনো কিছু খুঁটিনাটি আর বাদ থাকবে না। তো এই পুরো ডিবিএ কোর্স করতে হলে আপনার প্রিরিকুইজিট হলো আপনাকে অবশ্যই অবশ্যই আগে এসকিউএল ভালো করে শিখতে হবে, এই মডিউলটা শিখতে হবে, এবং আপনাকে বেসিক পিএলএসকিউএলও জানতে হবে। হ্যাঁ, এই দুইটা টপিক আপনাকে জানতে হবে, এই দুইটা মডিউল আপনাকে কমপ্লিট করতে হবে। সো আই থিঙ্ক, এবং আমি জানি আপনারা এখানে যারা কজন আছেন আজকের অনলাইন কোর্সে, আপনারা সবাই এসকিউএল এবং পিএলএসকিউএল করেছেন এবং পারেন, তাই না? নাকি? জি স্যার। তাই না? আপনারা সবাই পারেন এখানে যারা। হ্যাঁ, আপনারা আমার থেকেই অনেকে করেছেন, অনেকে বাইরে থেকে করেছেন, আপনারা এটা পারেন। এবং ডিবিএ করার জন্য সবচেয়ে বেটার হয়, ভালো হয় আপনার ডেভেলপমেন্টের কিছু নলেজ থাকা। হ্যাঁ, ডেভেলপমেন্টে কিছু নলেজ থাকে। যেমন বিষয়টা হলো আপনি ছোট একটা অ্যাপস তৈরি করলেন, একটা ইউজার তৈরি করলেন, সেখানে কিছু টেবিল অবজেক্ট তৈরি করলেন, সেটার উপরে কিছু এন্ট্রি স্ক্রিন তৈরি করলেন, কিছু রিপোর্ট তৈরি করলেন। হ্যাঁ, এই টাইপের কিছু অ্যাক্টিভিটিস যেন আপনার জানা থাকে, তাহলে আপনার ডিবিএ করা আরও ফলপ্রসূ হবে। যদি একান্ত না জানা থাকে তাতে যে আপনি করতে পারবেন না বিষয়টা এমন না, তারপরও আপনি এটা করতে পারবেন। হ্যাঁ, আমি ওই যে একটু জরুরি কল ছিল, এই জন্য ফোনটা ধরতে হয়েছে, এক ভাই ফোন দিয়েছেন। আচ্ছা, আপনারা একজন আমার সাথে একটু থাকেন, মানে একটু হাই হ্যালো করেন, জি স্যার। তাহলে একটু আমার জন্য সুবিধা হবে, আপনাদের একটু কষ্ট হবে, তাও অনলাইন প্ল্যাটফর্ম, একটু করারও তো কিছু নেই। এই তো আমরা যেখানে ছিলাম যে আসলে ডিবির জন্য ডেভেলপমেন্টের নলেজ থাকলে ভালো, এবং আপনাদের আমি যতটুকু জানি আপনারা এখানে সেই নলেজ আপনাদের আছে। আচ্ছা, আমাদের যে এই ডিবি এর কাজ আসলে কি হবে, বা আমরা এই ডিবিতে কি কি শিখবো, ডিবিএ কেন করব? ডিবিএ করব হলো যে আমরা যখন কোনো ভেন্ডর কোম্পানি বা কোনো সফটওয়্যার হাউস অথবা ক্লায়েন্ট নিজেই যখন তার প্রোগ্রামারের মাধ্যমে একটা সফটওয়্যার, তার সিস্টেম ডেভেলপ করে, তখন সেখানে ফ্রন্ট এন্ড থাকে, ব্যাক এন্ড থাকে। সেই ব্যাক এন্ডকে আমরা ডিবি বলি, ডেটাবেস বলি, তাই না? তো এই ডিবিকে যখন তারা এই ফ্রন্ট এন্ড থেকে এখানে ডাটার ভলিউম আস্তে আস্তে বাড়তে থাকে, তখন এটার ব্যাকআপ, রিকভারি, এটার বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল যদি কোনো কেস থাকে সেখান থেকে কীভাবে এটাকে আবার রিপেয়ার করতে হয়, রিকভারি করতে হয়, এটার রেগুলারলি তাকে মেনটেনেন্স করা, পারফরমেন্স টিউনিং করা, তারপর বিভিন্ন কানেকশন সেশন করা, অডিট লগ তৈরি করা, বিভিন্ন টাইপের ব্যাকআপ নিয়ে রাখা, তারপর ইনক্রিমেন্টাল, কিউমিলিটি বা ফুল ব্যাকআপ, এই টাইপের ব্যাকআপ রিলেটেড বিভিন্ন অপটিমাইজ করা, তারপরে ডাম টাইপের বিভিন্ন টাইপের ব্যাকআপ সলিউশন করা, হ্যাঁ, বিভিন্ন ধরনের মেমোরি ম্যানেজমেন্ট করা, ডাটাবেসটাকে সুন্দর একটা অপারেটিং সিস্টেম লাইক রেড হ্যাট সার্ভার অথবা লিনাক্স সার্ভারের মধ্যে সুন্দর করে এটাকে এস্টাবলিশ করা, সেট আপ করা। সো এই টাইপের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমার এই ডিবিএতে থাকবে, বুঝতে পেরেছি? সো জি এই ডিবিএ যাদের রোল, আমাদের এই টাইপের সহ আরও অনেক রোল আছে, সেগুলো আমরা প্লে করব। তাহলে আমরা ডিবিএ কোন পার্ট নিয়ে কাজ করবে বলেন তো? কাজ করবে হলো ব্যাক। তার ব্যাক এন্ড নিয়ে, ফ্রন্ট এন্ড নিয়ে না। সো ফ্রন্ট এন্ড তো আপনারা এখানে শিখিয়ে আসেন যে এসকিউএল, পিএল এসকিউএল বা ডেভেলপারের নলেজ থাকতে হবে। ডেভেলপমেন্টের নলেজ আপনি পিএসপি দিয়ে, পিএসপি, লারাবেল, পাইথন দিয়ে আপনি সফটওয়্যার তৈরি করেন, ডটনেট দিয়ে তৈরি করেন, আপনি জাভা দিয়ে তৈরি করেন, ওরাকেল ফর্মস দিয়ে তৈরি করেন, অ্যাপেক্স দিয়ে তৈরি করেন, ভিজুয়াল বেসিক দিয়ে তৈরি করেন, কোনো অসুবিধে নেই। যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি ডেভেলপমেন্টে যেন কোনো একটা ছোটোখাটো একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেন আপনি বানাতে পারেন, সেখানে কিছু অবজেক্ট থাকবে, ফ্রন্ট এন্ড সেখানে থাকবে, ব্যাক এন্ড সেখানে থাকবে, সেখানে এন্ট্রি স্ক্রিন থাকবে, রিপোর্ট থাকবে, এই নলেজটুকু আপনার থাকতে হবে।
থাকলে এটা যেন সুবিধা হবে, ডিবি এটা বুঝতে সুবিধা, কারণ আলটিমেটলি এখানে ডেটা এসে ডেটা থাকে না, ডেটার মজুদ থাকে। তো ডেটা যখন এখানে বিল্ড হবে থাকবে এখানে জমা হবে, তো এটা কোন সোর্সে আসলো কিভাবে আসলো সেটা যদি একটু মেকানিজম জানা থাকে তাহলে বেটার হবে। আর ডিবি এর যে কার্যক্রমগুলো আছে, এই যে ক্লোজগুলো আছে, সেই ক্লোজগুলো শিখতে হলে ডেফিনেটলি আপনাকে ভালো মানের স্কিল শিখতে হবে এবং পিএল স্কিলের বেসিকটা জানতে হবে। এটা একদম প্রিরিকুইজিট, এগুলো ছাড়া ডিবিতে আসলে ভালো করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, জি স্যার। আমরা আরো বিভিন্ন সময় আলোচনা করবো ডিবি এর আসলে প্রয়োজনীয়তা উপকার এখন বলে শেষ করা যাবে না এত সহজে এত কম সময়ে। আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা শেষ করব। দেন জি স্যার। আমাদের প্ল্যাটফর্মটা কি হবে, আমরা আমরা রেড হ্যাট লিনাক্স সার্ভার আমরা দিব। হ্যাঁ, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স সার্ভার 8.10 এইটা দিয়ে আমরা একটা অপারেটিং সিস্টেম তৈরি করব, একটা মেশিন তৈরি করব। যেমন আমার যেমন এই যে আমার যে পিসিটা আছে, ধরেন আমার যে এই যে পিসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মেশিনটা, তো এটা উইন্ডোজ মেশিন। এই উইন্ডোজ মেশিনের মধ্যে আপাতত আমরা ভিএমওয়্যারের মাধ্যমে অথবা ওরাকেল ভার্চুয়াল বক্সের মাধ্যমে, হ্যাঁ, আমরা কি করতে পারবো বলেন? তো আমি ওরাকেল ভিএমওয়্যারটা ইউজ করব। এই ভিএমওয়্যারের মাধ্যমে আমরা এখানে প্রথমে এই রেড হ্যাট লিনাক্স সার্ভার 8.10 আমরা আগে সেট আপ করবো। সেট আপ করে এখানে জি স্যার। আমাদের, তাহলে প্রথম কাজ কি বলেন, রেড হ্যাট সার্ভার আমরা সেট আপ করবো। আপনাদের কিন্তু বলতে হবে আমরা কি কি করবো। হ্যাঁ, দ্বিতীয়ত জি হলো স্যার। আমাদের এই সার্ভারটা রেডি হওয়ার পর, মানে মেশিনটা ওয়েসটা অপারেটিং সিস্টেমটা তৈরি করার পরে রেড হ্যাটের, আমরা এখানে কিছু ডাটাবেস ইনস্টল করার আগে কিছু প্রি রিকুইজিট সেট আপ থাকে। হ্যাঁ, প্রি জি স্যার। রিকুইজিট সেট আপ এই মেশিনের, তো সেই জি। সেট আপগুলো আমরা করবো এবং এটা দীর্ঘ একটা যাত্রা, আমাদের অনেকগুলো কাজ করতে হবে, যেমন আইপি কনফিগারেশন করা, তারপর হোস্ট নেম চেঞ্জ করা, হোস্ট নেমকে পাল্টানো, ফায়ারওয়াল বন্ধ করা, তারপরে বিভিন্ন ধরনের আরপিএম সেট আপ করা, তারপরে আমাদের এখানে বেশ কিছু পার্টিশন করতে হবে, ওএস অপারেটিং সিস্টেমের ইউজার তৈরি করতে হবে, গ্রুপ তৈরি করতে হবে, ব্যাশ ফাইল তৈরি করতে হবে, ডিরেক্টরি তৈরি করতে হবে। তারপরে আমরা এএসএম গ্রিডের জন্য আমাদের সেখানে ডিস্ক ফরম্যাট করতে হবে, পার্টিশন করতে হবে, এএসএম দিয়ে ডিস্ক ম্যানেজ করতে হবে, মেনটেন করতে হবে, অনেক কাজগুলো আছে। তো সেইটা সম্পূর্ণ হলো প্রিরিকুইজিট সেট আপ করবো আমরা। 3 নম্বরে হলো এইগুলো সেট আপ করার পরে আমরা এএসএম গ্রিড ইউজ করব। কি ইউজ করব বলেন? এএসএম এসএম গ্রেড। গ্রিড এটা সেট আপ করবো। এএসএম গ্রিড কি কেন করব আমি বলতেছি, আগে আপনারা একটু এই কিওয়ার্ডটা একটু মনে রাখেন। এএসএম গ্রিড আমরা ইনস্টল করব 3 নম্বরে। 4 নম্বরে গিয়ে আমরা ওরাকেল ডেটাবেস আমরা ইনস্টল করব। বুঝতে পারছি কিনা? তো এই জি হলো স্যার। প্রুফ ফ্লো। তাহলে প্রথম কাজ কি আমাদের বলেন? ভিএমআর এর মাধ্যমে ওরাকেল রেড হ্যাট লিনাক্স সার্ভার 8.10 এই সার্ভারটা বানাবো। দ্বিতীয় কাজ জি। হলো এখানে বেশ কিছু প্রিরিকুইজিট সেট আপ করবো। তৃতীয় কাজ হলো এএসএম গ্রিড এসএম গ্রেড। সফটওয়্যারটা আমরা ইনস্টল করব। এটা কেন জি। করতে হবে, এটা সুবিধা কি, সেটা আমি আলোচনা করতেছি, প্রশ্ন আমরা রেখে দিলাম, এটা আমি সলভ করতেছি। এবং পরবর্তীতে চতুর্থত কি করবো, আমরা ওরাকেল ডাটাবেস ইনস্টল করব। ডাটাবেস ইনস্টল এইটা করব। হলো আমাদের একদম ডেটাবেজের ডিবিএ কাজ করার আগে এই এনভায়রনমেন্ট আমাদের রেডি করে নিতে হবে। এইটা রেডি করার পরে আমরা আমাদের মূল যে ডাটাবেজের কার্যক্রম এই সার্ভারের মধ্যে অ্যাপ্লাই করব। বুঝছে কিনা? সমস্ত কাজ করবো জি কোথায়? স্যার। সব কাজ করব আমরা রেড হ্যাট লিনাক্স সার্ভার 8.10 এএসএম গ্রিড 8.10 এর দিয়ে উপর। এই ডাটাবেসটার ভিতরে কাজ করব। আগে যেভাবে আমরা কি করতাম, এখানকার কাজ করতাম না বলেন, এখানে এসকিউএল প্লাস উইন্ডোজের এসকিউএল প্লাসে জি কাজ স্যার। করতাম, বা এখানকার এই যে জি স্যার। এপিপি সার্ভার ছিল, আমরা এখানে ঢুকতাম, এখানে কাজ করতাম, বা এখানে আমরা জি অ্যাপেক্স স্যার। কত কিছু দিয়েছি, এই ডাটাবেজ আর হুম কাজ হুম। করব না। আমরা তখন আমাদের ওই যে রেড হ্যাট যে সার্ভার থাকবে সেই সার্ভারে আমরা ঢুকে সব কাজ এখান থেকে করব। ক্লিয়ার? এই জি হলো স্যার। আমাদের প্ল্যাটফর্ম। এবং ঠিক সেম প্রক্রিয়ায় কিন্তু আমরা এই যে কর্পোরেট যে ক্লাস নেই বা ওরাকেল ইউনিভার্সিটির যে ক্লাসগুলো হয় অথরাইজ বুকসের মাধ্যমে এবং যে ট্রেনিংগুলো হয়, সেটা কিন্তু আমরা সেম প্রক্রিয়া নিয়ে থাকি। সো আপনারা ওরাকেল ইউনিভার্সিটির অ্যাপ্রুভ ফ্যাকাল্টি এবং অ্যাপ্রুভ যে ট্রেনিং, সেই বুকস, অথরাইজ বুকস, সেই ট্রেনিংটাই পাচ্ছেন এখানে ইনশাল্লাহ। খালি জি স্যার। ওখানে ফিজিক্যালি থাকতে হইতো সামনে, আর এখন হলো আপনি অনলাইনে করতেছেন। তো আমরা খুব বেশি সময় তো আর ক্লাস দিব না, আগেই বলেছি, আমরা হয়তো 1.5 থেকে 2 ঘন্টা বা 1.5-2 ঘন্টা ম্যাক্সিমাম ক্লাস নিব। আস্তে আস্তে আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাস দেখাবো, আপনারা ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে বিল করবেন। কার কথা জি সমস্যা স্যার। হয় নেক্সট ক্লাসে আমাকে শুরুতে আবার বলবেন, আমি এবার করবো। কারণ আমি আপনাদের যদি এখানে বসে কাজ করতে দেই, তো সেটা মনিটর করা একটু আমার জন্য কষ্টকর হবে, আপনাদের জন্য হয়তো একটু ইয়া হয়ে যেতে পারে। তো এই জন্য আমার ক্লাসগুলো দেখে তারপরে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যে কী কী প্রবলেম ফেস করছেন বা কোনোটা রিভিউ করতে হলে নেক্সট ক্লাসের শুরুতে বলবেন, আমি এবার সলভ করে দেবো। বুঝতে জি পেরেছেন? স্যার। তো জি এখন স্যার। এই পুরো প্রক্রিয়াটা, যেমন আমাদের এই রেড হ্যাট সার্ভার 8.10 এটা আইএসও লাগবে,
ভিএমআর সফটওয়্যার লাগবে, তারপরে এই যে সফটওয়্যারগুলো প্রিরিকুইজিট যে ইকুইপমেন্টসগুলো লাগবে সেগুলো আমাদের কিন্তু আমার কাছে একটা ফোল্ডার হিসাবে আমি রেডি করে রেখেছি। আপনাদের মনে হয় আমি অলরেডি রেড হ্যাট লিনাক্স সার্ভারের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আপনাদেরকে আমি বলেছি ডাউনলোড করে নিতে, তাই না? এই যে এই একটা ফোল্ডার আছে, এটা ছিল জি স্যার, 7.9 ডাউনলোড এর। করেছিলাম। তো এটা আমি লাস্ট ক্লাস যেগুলো নিয়েছি সেগুলো 7.9 এর উপরে করিয়েছিলাম রেড হ্যাট। তো আপনাদের এবং আমার কর্পোরেট ব্যাচগুলো বাইরে যেগুলো নেই ফিজিক্যাল, তো সেই অফলাইন ব্যাচগুলো আমি এখন সব 8.10 এ নিচ্ছি। সামনে হয়তো আবার 9 রেড হ্যাট 9 এ নিব, তখন আবার আপনাদেরকে ম্যাটেরিয়াল শেয়ার করবো আমি। তো এইটার মধ্যে আমার পুরো পুরো ইনস্টলেশন প্রসেস থেকে শুরু করে সম্পূর্ণ কিছু এখানে আছে, কোন কোন টুলস, আরপিএম, ভিমার, তারপরে মোবাইল স্ট্রিম থেকে শুরু করে পুটি। এই হলো রেড হ্যাট 8.10 সার্ভারটা, তাই না? আমরা মনে হয় এটা হলো 13.2 জিবি। জি স্যার, এটা ডাউনলোড করেন। 13.2 জি জিবি স্যার। আপনাদেরকে ডাউনলোড করে নিতে বলছিলাম, এবং জি আমাদের স্যার, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়েছি। লিঙ্কটা দিছিলেন এটা স্যার। পারছেন না করতে? জি স্যার, করা হয়েছে। ফাইন। ও যারা করেন নাই তারা একটু ডাউনলোড করে নেবেন, আমাদের থেকে হেল্প নেবেন, বা গ্রুপে যে রানা ভাই আছেন, জাহিদ ভাই আছেন, তারা হেল্প করবে। এটা ডাউনলোড করে নিলে ভালো হবে, কারণ আমাদের গুগল ড্রাইভের আসলে এখানে টোটাল সফটওয়্যারের সাইজ দেখেন প্রায় কি 20 জিবি। তো গুগল ড্রাইভে তো আমাদের এত জায়গা নেই, তাই না? তো এখানে দেয় 20 স্যার জিবি। 15 জিবি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো ম্যাক্সিমাম 15 জিবি। তো এখানে যেহেতু এইটাই আইএসওটা 13 জিবি গেছে, তো এই জন্য আমরা যদি এইটাকে বাদ দিয়ে দিই, তাহলে দেখা যায় কি মোটামুটি তাও 7 জিবির মতো। 7 জিবি। তো আমি আপনাদেরকে এইগুলো এখনই এই ক্লাস শেষ হইলে আপলোড করে দিব। ওই জি রানা ভাই, স্যার। আমাদের আগের ওই ক্লাউডটা কি ফ্রি হয়েছে? জি স্যার, ফ্রি করে আপনার কাছে কিন্তু অলরেডি একটা লিংক চলেও গেছে স্যার। ও, আমি হয়তো একটু আজকে ওই যে আইডিবির একটা প্রোগ্রাম জি ছিল স্যার, আমাদের এটা আজকেই দিচ্ছি। ওইখানে আপনি জাস্ট ফোল্ডারে ঢুকে, ইমেলও ঢোকার দরকার নেই, ফোল্ডারে জাস্ট আপলোড করে দিলে হবে, আপনার আপলোড ওইখানে করে ফুল দেবো। আচ্ছা, অ্যাক্সেস ঠিক আছে। আছে। জি আজকে স্যার। আসলে ব্যস্ততা ছিল অনেক, আইডিবির সার্টিফিকেশন সেরিমনি ছিল, গিভিং সেরিমনি, ওইখানে প্রোগ্রামে ছিলাম আজকে সারাদিন। তো ভাইয়া একটু কথা জি, বলি, ওই শিওর শিওর। ক্লাসগুলো মানে ধরুন যে ক্লাস 1 2 3 4 5 এভাবে যেটা করো এটা ফোল্ডার করে করে আর কি হ্যাঁ হ্যাঁ, ব্যাকলগ এখন দিলে। থেকে আমরা স্যার তো ক্লাসে, ফোল্ডার করে দিয়ে দেয়, না স্যার ওখানে ডেট ওইভাবেই করে। থাকে, ডেট আমি আবার করে দিব ডেট যে থেকে অ্যাডমিন 1 ক্লাস 1 ডেট, অ্যাডমিন ক্লাস 1 অ্যাডমিন 1 ডেট, ক্লাস 2 অ্যাডমিন 2, হ্যাঁ অ্যাডমিন 1 ডেট, ওই জি ডেট দিয়ে স্যার। দিব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনাদের সুবিধা হবে। কিন্তু কোন কোন টপিক পড়াচ্ছি এটা তো আসলে বলা যায় না, কিন্তু ক্লাস থাকবে। এবং অ্যাডমিন 1 এ ক্লাস 1 অ্যাডমিন 1 এবং ডেট এভাবে রিনেম করে দিব যেন আপনি ধরতে সুবিধা হয়। হ্যাঁ, ক্লাস নাম্বার জি কত। এবং আপনারা যদি ঠিক। পারেন আরো ভালো হয়, রানা ভাই বা যারা আপনারা আছেন, যে আমি আজকে কি কি পড়ালাম কন্টেন্টগুলো আমাকে যদি একটু আপনারা শেয়ার করেন, তাহলে আমি ওখানে ভিতরে টেক্সট ফাইলে আবার লিখেও দিব। এটা আছে না যে আজকে কি কি পড়ালাম, সেটা আপনারা একটু জি নোট স্যার। করে দিলেন আমাকে। হ্যাঁ, জি তাহলে আরো স্যার। সুবিধা হয়, কারণ আমি তো অনেকগুলো কন্টেন্ট দেখবেন অনেক সময় পড়াই ফেলছি, অথবা অনেক সময় একটাই শেষ করতে 2-3 দিন লাগবে। ঠিক আছে? মানে ইনস্টলেশন পর্যায়ে যেটা আছে তো সেটা তো এর মধ্যে ইনস্টলেশনের পরে যখন ডিবেটা শুরু করবেন তখন তো প্রত্যেকটার জন্য একটা টেক্সট ফাইল অবশ্যই হ্যাঁ, দিবেন। টেক্সট প্লাস টেক্সট এটা বলতে তো স্যার দেয়। শুধু টেক্সট না, এগুলো পুরো বড় বড় আমার রিসোর্স আছে, বড় বড় জি ডকুমেন্টেশন আছে, সেগুলো আপনাদেরকে প্রোভাইড করবো। ঠিক আছে, শুরু করেন। কারণ এগুলো ডকুমেন্টেশন ছাড়া আসলে সো টাফ, এটা কঠিন হয়ে যাবে আর কি। এত এত কন্টেন্ট বা একটা কাজ গুছায় আনতে অনেক আপনার কমান্ড প্লাস অনেক প্রসেস, তো সেগুলো আসলে এই ভিডিও দেখে দেখে ওইগুলো টাইপ করে লেখা কষ্টকর। আচ্ছা, তো বুঝতে পেরেছেন, আমরা আজকেই ক্লাস শেষ করে এগুলো আমরা আপলোড করে দিব, আপনারা পেয়ে যাবেন। এগুলো আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে একটা ফোল্ডারে রেখে দিবেন। হ্যাঁ, বলেন বলেন বলেন। স্যার ওই যে আপনার যে আইএসওটা এখানে আছে দেখাইতেছে প্রায় 14 জিবির মতো স্যার, কিন্তু আমরা যেটা ডাউনলোড করছি এটা 8 জিবি স্যার, এটা কি কোনো চেঞ্জ আছে কোনো? 8 জিবি মানে তো আপনার হওয়ার আপনারটা বেশি কথা। স্যার। আমার তো এটা 14 জিবির মতোই। হ্যাঁ, হ্যাঁ, আমরা যেটা ডাউনলোড করছি না স্যার, এটা তো এখন 8 জিবির মতো হয়েছে স্যার। তাই। আচ্ছা, আপনারা তাহলে করবেন, এটা আপনার ইনস্টল, আপনাদের যেটা আছে সেটা দিয়ে ইনস্টল করে দেখবেন। হ্যাঁ, যদি ফিচার্স পেয়ে যান তাহলে তো হয়েছে, আর যদি না হয় তাহলে তো হয় নাই, কারণ আমি এটা তো ডাউনলোড করে নিয়েছি, আমি কিন্তু কারোর কাছ থেকে নেইনি। বুঝেছেন? এটা আমার অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে নিয়েছি। দেখেন আপনারা একটু ডাউনলোড, ঠিক এই মানে স্যার, জাহিদ ভাই প্রবলেমটা কি হয়েছে বুঝি নাই। না না, প্রবলেম না, মানে হচ্ছে না, স্যার জাহিদ এখানে ভাই যে বলেছে আইএসওটা যে আছে আমার যে এটা আইএসও 14 জিবি। ফাইলটা এটা 14 জিবির মতো, তো জাহিদ ভাই যেটা ডাউনলোড করেছে সেটা 8 জিবির মতো, এটা বলেছে। আরো আপনি কি করছেন রানা ভাই? হ্যাঁ, আমার তো এই যে আপনার স্যারেরটার মতোই তো সাইজ হয়েছে, ও, তাহলে 13 দশমিক জাহিদ ভাই সামথিং। আপনি এই ঠিক ঠিক এই ভার্সনটা ডাউনলোড করা হয় নাই,
ঠিক RHEL 8.10 দেখেন ডিবিডি বা এখানে কোনো একটা ইস্যু আছে, হ্যাঁ, বা আচ্ছা তাহলে রানা আমি ভাই যেটা ডাউনলোড করছি, জি জি কোনটা ডাউনলোড স্যার করেছেন যেটা লিংক দিচ্ছেন, স্যার যে লিংক দিচ্ছেন ওইখানেই আছে। ওইখানেই আছে, হ্যাঁ ওইখানেই জি আছে। না ওইখান থেকে তো আমি করলাম। আচ্ছা দেখি একটু, ঠিক আছে চেক হয়তো সমস্যা করে নেই। ফুল নেবেন। ডাউনলোড হয় নাই, বুঝছেন, কিছু বোধহয় বাদ পড়ে গেছে। সেটা হতে পারে। আবার ওইখানে দুই ধরনের ইমেজ থাকে, একটা হলো আপনার আইএসও ডিভিডি ইমেজ, আর একটা কি যেন একটা ইমেজ ফাইল, জি স্যার, দুই ধরনের ইমেজ দুই থাকে ধরনের এখানে। থাকে। সো আমার মনে হয় ওখানেও ইস্যু হতে পারে, একটু দেখেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো এখানে সব সফটওয়্যারগুলো আছে, এখানে ডাটাবেস গ্রিড এএসএম। সো আমি ছোট করে আপনাদেরকে একটু গ্রিড এএসএমটা আমাদের কেন লাগবে সেটা একটু আমরা বলবো, হ্যাঁ একটু খেয়াল করবেন। ওকে, হ্যাঁ সবাই আছেন, খেয়াল করতেছেন? জি স্যার, খেয়াল আচ্ছা করতেছি। রফিক, আপনি বুঝতেছেন? রফিকুল ইসলাম, জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ আপনি প্রশ্ন টশ্ন করিয়ে নেন। আপনি, ওনারা সবাই আগে থেকে আমার সাথে বিভিন্ন কোর্সে ছিলেন এর আগে, হ্যাঁ অনলাইনে বা বিভিন্নভাবে। আপনিও তো আমার স্টুডেন্ট, অনেক স্নেহের স্টুডেন্ট। সো আপনি এবার ভাইবেন না যে ওনারা কথা বলে আমি এবার বলবো টলবো কি, হ্যাঁ? না না, এরকম কিছু না, আমি না বুঝতে প্রশ্ন করবো স্যার, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। ডেফিনেটলি, বা নোট করে নেবেন, আমাকে প্রশ্ন করবেন বা আমাকে জানাবেন, হ্যাঁ কোনো কিছু না বুঝলে, ঠিক আছে? আপনি একদম ঠিক আছে। ইজিলি সব কিছুকে দেখতে পারবেন, কোনো হেজিটেশন করার কিছু নেই। আচ্ছা এএসএম, হ্যাঁ এটা এএসএম, এটাকে আমরা এএসএম গ্রিড বলি সংক্ষেপে। মূলত টেকনোলজিটার নাম হলো এএসএম, আর যে সফটওয়্যার দিয়ে এএসএম করতে হয় সেটার নাম হলো গ্রিড সফটওয়্যার। আচ্ছা এএসএম মানে কি? এএসএম মানে হলো অটোমেটিক স্টোরেজ ম্যানেজমেন্ট। কি বলেন? অটোমেটিক অটোমেটিক স্টোরেজ স্টোরেজ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। এটা আসলে কি? আচ্ছা, এর বিষয়টা হলো দেখেন, আমরা যখন উইন্ডোজে ডেটাবেস ইনস্টল করি ডিবি, তাই না, তখন আমাদের ডাটাবেজের যে কিছু মেজর ফিজিক্যাল ফাইল আছে, যেমন ফিজিক্যাল ফাইলগুলো কি, যেমন ডাটা ফাইল, কন্ট্রোল ফাইল, অনলাইন এরলগ ফাইল, আর্কাইভ ফাইল, পাসওয়ার্ড ফাইল, তাই না, এরকম কিছু এরলগ বা ট্রেস ফাইল, এরকম কিছু ফিজিক্যাল ফাইল আছে কিনা বলেন? বিশেষ করে ডাটা ফাইল, কন্ট্রোল ফাইল আর অনলাইন এরলগ ফাইল, এই তিনটা ফাইল কিন্তু খুব ইম্পর্টেন্ট ফিজিক্যাল ফাইল। মানে আমাদের সমস্ত ডেটা সব এই জায়গাগুলোতে থাকে, তাই না? এবার এই ডাটাগুলো কিন্তু বা এই ফিজিক্যাল ফাইলগুলো থাকে হলো উইন্ডোজ সিস্টেমে, যখন ডাটাবেস ইনস্টল করি উইন্ডোজের ফাইল সিস্টেমে থাকে, তাই না? কোথায় থাকে? উইন্ডোজের ফাইল সিস্টেমে ওরা ডাটা নামে একটা ফোল্ডার আছে, সেখানে থাকে। চলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আসেন, ধরেন আমার এখানে ডাটাবেসটা ইনস্টল করা আছে উইন্ডোজের, এই যে এপিপি ওরাকেল, দেখেন এখানে এই যে ওরা ডাটা, তাই না? এই ওরা জি, ডাটার স্যার। মধ্যে আমার এই হলো একটা ডাটাবেস, এই হলো একটা কন্টেইনার ডাটাবেস সিডিবি, এটা একটা নরমাল ডাটাবেস। তো এই ডাটাবেসটার মধ্যে আবার কিন্তু দেখেন আমার এই যে কন্ট্রোল ফাইল, ডট সিটিএল ফাইল, ডট জি, লগ স্যার। ফাইল এবং ডট ডিবিএফ ফাইল, আমরা যখন অ্যাপেক্স ইনস্টল করতাম মনে আছে একটা জি, অ্যাপেক্স স্যার, ফোল্ডার হ্যাঁ। তৈরি করে নিয়েছিলাম, তাই না? তো জি, স্যার। এই যে ডট ডিবিএফ ফাইল, এই ডিবিএফ ফাইল হলো সবচেয়ে ভারী ফাইল, এখানে সবচেয়ে বেশি ডাটা জমা হয়। লগ ফাইল আমাদের বিভিন্ন ধরনের চেঞ্জেস লগগুলো এখানে আসে, এবং আমাদের সার্ভারের সমস্ত কন্ট্রোলিং ফাইলগুলো কন্ট্রোল ফাইলে থাকে। তাহলে এগুলোকে মূলত মেজর ফাইল, দেখেন এটার ফাইল সাইজও কিন্তু অনেক। এটাই হলো ডাটাবেস। এইখানকার কোনো ফাইল মিসিং হলে না থাকলে ডাটাবেস মানে সমস্যা হবে এবং সেটা আর ওপেন হবে জি, না। স্যার। তো এই জি, স্যার। ফিজিক্যাল ফাইলগুলো এখন কোথায় আছে? এইখানে আছে কিনা? তো এইখানে জি, থাকার স্যার। কারণে কিন্তু আমি যদি চাই তাহলে একটা ফাইল ফেলে দিতে পারি, নষ্ট করে দিতে পারি। এটা একটা রিস্কিতে আছে কিন্তু অনেকটাই, তাই না? তো জি, স্যার। ওরাকেল বলতেছে যে ভাই তুমি এই রকমের তুমি অপারেটিং সিস্টেমের যে ফাইল সিস্টেম সেখানে রেখো না তোমার ফিজিক্যাল ফাইলগুলো। তাহলে কোথায় রাখো? বলে আমার এএসএম সিস্টেমে রাখো। কোথায় রাখো? এসএম। আমার একটা স্টোরেজ সিস্টেম আছে, সেটার নাম কি? এএসএম। টেকনোলজিটার নাম কি বলেন? এএসএম এসএম। মানে কি? অটোমেটিক স্টোরেজ ম্যানেজমেন্ট। তার মানে হলো আপনি যদি এখন থেকে ডাটাবেস সেট আপ করতে চান, তাহলে ডাটাবেস সেট আপ করার আগেই আপনাকে এই যে গ্রিড সফটওয়্যার ইনস্টল করে এএসএম সিস্টেম ডেভেলপ করতে হবে। তার মানে গ্রিড হলো সফটওয়্যারটার নাম। কোন সফটওয়্যারটার নাম? এই হলো সফটওয়্যারটার নাম, এই হলো গ্রিড। খেয়াল করছেন? তার মানে আমরা জি, আগে স্যার। এই সফটওয়্যার ইনস্টল করে আগে ডাটাবেজের সেই স্টোরেজ এনভায়রনমেন্ট বানাবো, এবং ডাটাবেস সেট আপ করতে গিয়ে আমরা স্টোরেজ হিসাবে আমার ফাইল সিস্টেমকে না বলে আমরা গ্রিড সিস্টেমটাকে ধরাই দেব। বুঝতে পেরেছেন কি না? তার জি, মানে স্যার। হলো যখন আমরা ডাটাবেস ইনস্টল করতে আসবো তখন বলবো কি যে ভাই তুমি এই ফাইল সিস্টেমে ইনস্টল না হয় কোথায় হও? এএসএমটা ধরাই দিব আমরা, তখন এএসএম হবে। এখন এএসএম এ যদি আমি এএসএমটা কি হলো একটা ফাইল স্টোরেজ সিস্টেম যেখানে ডাটাবেজের ফিজিক্যাল ফাইলপত্র, মেজর ফিজিক্যাল ফাইলপত্র এখানে থাকবে। তাহলে এখন এএসএম ব্যবহার করলে আমাদের সুবিধা কি, তাই না? এএসএম ব্যবহার করলে সুবিধা হলো যে আনঅথরাইজ কোনো ইউজার এই সিস্টেমটা ঢুকতে পারবে না। কোথায় ঢুকতে পারবে না? এখানে ঢুকে ডিলিট করে দিতে পারবে না আনঅথরাইজ কোনো ইউজার।
তারপরে এখান থেকে ডাটাবেজের রিড রাইট করে অ্যাপ্লিকেশনকে ডাটা দেওয়া প্লাস আপনার রিপোর্টিংয়ে ডাটা দেওয়া প্লাস এবং আপনার ডাটা প্রসেসিং করতে এএসএম থেকে ফাস্টার হবে। কি হবে বলেন? এএসএম থেকে ফাস্টার হবে এবং এএসএম দিলে সিকিউরিটি হবে, সিকিউর হবে। এবং এএসএম সিস্টেমের ডাটাবেজ পার্ট যদি এএসএম সিস্টেমে থাকে তাহলে আপনি যেটা করতে পারবেন, এএসএম সিস্টেম কি করে, আপনার ধরেন এইখানে এসে দুইটা আবার ইন্টারনাল ভাগ করে। কয়টা ভাগ করে বলেন? দুইটা ভাগ করে। ভাগ করে আমার ডাটাগুলোকে সে এখানেও রাখে, এখানেও রাখে। তার মানে যদি কখন এটা নষ্ট হয়ে যায় তাহলে ইনবিল্ট যে আরেকটা যে অংশ রাখে, আরেকটা পার্ট রাখে, সেখান থেকে সে ডাটাটা আমাকে রিকভারি বা অটোমেটিক্যালি দিয়ে দেয়, আমরা টেরও পাই না। বুঝতে পেরেছি কিনা? তার মানে এই রকমের এএসএম এর ব্যবহারের আরো অনেক সুযোগ সুবিধা আছে এবং অনেক বেটার কিছু মানে অ্যাডভান্টেজ আছে, যেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে সেটার ইনফরমেশন দিব। এবং কেন আমরা এএসএম ইউজ করব সেটা যদি আপনি ওয়েবেও লেখেন যে হোয়াই উই ইউজ এএসএম সিস্টেম ইন ওরাকেল ডেটাবেস, তাহলে আপনি এএসএম সিস্টেম ব্যবহার এবং এএসএম সিস্টেম ব্যবহার না করলে ফাইল সিস্টেমে থাকলে কি কি অসুবিধা আর এএসএম এ থাকলে কি সুবিধা আর অনেক কিছু পাবেন। বুঝতে পেরেছে কিনা? তাহলে আবার একটা সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আছে, আপনারা জানেন যে এই ডিবি এর একটা কোর্স, এটা কি একটা কোর্স কিনা? এখানে দুইটা মডিউল আছে। এই ডিবি এর কোর্সের পরে আপনি কি শিখবেন? এরপরে শিখবেন হলো আপনি র্যাক। কি শিখবেন বলেন? র্যাক, ওরাকেল অ্যাপ্লিকেশন রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাসটা মানে র্যাক। এরপরে হয়তো আপনি শিখবেন ডেটা গার্ড। কি শিখবেন? ডেটা গার্ড। তো আপনি ডিবি এর পরেও ডেটা গার্ড শিখতে পারেন, অথবা ডিবি এর পরে র্যাক শিখেও ডেটা গার্ড শিখতে পারেন, ডেটা গার্ড শিখেও র্যাক শিখতে পারেন, কারণ র্যাক এবং ডেটা গার্ড দুটো আলাদা জিনিস। তো এই র্যাক ডেটা গার্ড কি, এটা আমরা কেন করব আমি পরে আরেকদিন আলোচনা করব। তো কথা হলো এই র্যাক সিস্টেম করার আগে, ক্লাস্টার সিস্টেম র্যাক করার আগে, মানে র্যাক করতে হলে ডেটাবেস অবশ্যই এএসএম সিস্টেমে থাকতে হবে। কি বলেন? এই র্যাক সিস্টেম যদি আপনার ডাটাবেস করতে হয়, তাই না, আপনি ধরেন আপনার ডাটাবেস সামহাউ র্যাক সিস্টেম করতে হবে, র্যাক করতে হবে, তাহলে অবশ্যই ডাটাবেস কোন সিস্টেমে থাকতে হবে? এএসএম সিস্টেমে হতে হবে। যদি এএসএম এর মধ্যে ডাটাবেস না থাকে তাহলে ফাইল সিস্টেমে থাকে, তো এখানে র্যাক করা যাবে না, পসিবল নয়। বুঝতে পেরেছে কিনা? তাহলে আমরা এএসএম সিস্টেমটা কি এটা একটু বুঝতে পারছে কিনা, যে এটা একটা স্টোরেজ সিস্টেম, ওরাকেলের পার্সোনাল স্টোরেজ সিস্টেম, যেখানে ডাটাবেজের সিকিউরিটি মানে অ্যাভেলেবিলিটি এবং মেইনটেনেবিলিটি এবং তার কোয়ারি অপটিমাইজেশন থেকে শুরু করে অনেক ফিচার সম্বলিত বিষয় থাকে। এটা সুবিধাগুলো আমরা পাবো। তো ডিবি এর কোর্সের মধ্যে আসলে এই এএসএমটা আসলে যায় না, এখানে করায় না, এটা আসলে র্যাকের সাথে ইন্টিগ্রেটেড। তো আমি বেসিক্যালি নুরিয়ালো আমি যেটা করি, আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে আমি এই এএসএম দিয়ে শুরু করাই দিই। কি দিয়ে বলেন? এএসএম দিয়ে শুরু করলে সুবিধা হইলো এএসএম ছাড়াও আপনি তো এটা ডাল ভাত হয়ে যাবে তখন এএসএম ছাড়া, বুঝছেন কিনা? তো আপনি এএসএম করলে এএসএম ছাড়া করা কোনো ব্যাপারই না, মানে এটা তো এর মধ্যে থাকবেই। তার চেয়ে আপনি ওই যে র্যাক করার আগে একটু নিজের ডাটাবেসটাকে আরো সিকিউর করলেন, ঠিক আছে? একটু কষ্টসাধ্য হবে, তো আই থিঙ্ক আমি যদি আপনাকে কষ্ট করে পড়াতে পারি তা আপনার শিখতে অসুবিধা কি, তাই না? তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অবশ্যই এএসএম সিস্টেম করব। আমি এএসএম যখন আবার ইনস্টল করতে যাব, এএসএম এর যখন কাজকর্ম দেখাবো, তখন আমি এএসএম নিয়ে আর অনেক বিশদ আলোচনা করব। এখন যদি আলোচনা করতে যাই তাহলে শুরুতে আমাদের দেরি হবে। বুঝতে পেরেছেন কিনা? না বুঝতে পারি নাই? তাহলে এই ছিল। হ্যাঁ বলেন 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 বলেন। মানে প্রোডাকশনে বিশেষ করে ব্যাংক বা ফাইন্যান্স যে প্রতিষ্ঠানগুলো, ওরা কি আপনার এএসএম ব্যবহার করে? হ্যাঁ, ডেফিনেটলি এএসএম ব্যবহার করে। যত ব্যাংক আছে, সিবিএস সিস্টেম, প্রোডাকশন সিস্টেমের যদি ভালো ওখানে অর্গানাইজেশন হয় এবং যারা ভেন্ডর যদি ভালো হয় এবং র্যাক সিস্টেম থাকে বা নরমালি এএসএম সবার আছে এবং সবাই করে। যারা মানে র্যাক করতে গেলে মাস্ট এএসএম করা লাগবে, র্যাক করতে গেলে তো মাস্ট লাগবে, এবং ব্যাংক বিমা টেলকোতে তো র্যাক মাস্ট, তাই না? 100% র্যাক, র্যাক থাকলে মাস্ট। এবং র্যাক ছাড়াও আমি বহু জায়গায় দেখেছি এবং এখন সবাই এএসএম গ্রিড করতেছে। কেন করতেছে? সিকিউরিটি পারপাসে করতেছে। এবং আপনারা যখন আমার সাথে এখন কাজ করতে আসবেন দেখবেন যে এএসএম এ কি মজাটা পাওয়া যায় এবং এএসএম গ্রিড দিলে কতটা সিকিউর থাকে ডাটাবেস, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। হচ্ছে কিনা? আমি নতুন একটা জিনিস আপনাদেরকে চাপিয়ে দেই না কিন্তু। হ্যাঁ, আবার আপনারা যদি বলেন যে না ভাই আমার থাক, আমার এএসএম দরকার নাই, আমরা শুধু ডিবি এর কন্টেন্টই করি, সেটা আমি পারবো, অসুবিধা নেই। কারণ ডিবি এ পড়াতে গেলে আমার এএসএম না থাকলে তো আমার আরো কষ্ট কম হবে, আমার আরো ধরেন কিছু ক্লাসও কম লাগবে, বাট এরকম। বুঝতে পেরেছেন? সো আই থিঙ্ক এএসএম থাকো। কি বলেন? এএসএম গ্রিড থাকো। জি স্যার, অবশ্যই। এটা ইন্টিগ্রেটেড। হ্যাঁ, এটা আমি আগেই বলেছি আর এটা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা ভয় পাবেন না, আমি দেখাবো সুন্দর করে, এত বিশ্লেষণ করে এটাকে করাই দিব, আপনার কোনো মানে ডাল ভাত মনে হবে ইনশাআল্লাহ, আশা করি।
আমরা কোনো কষ্ট মনে হবে না, এবং এটার আদ্য জি পদ্ধতি স্যার, আমি অবশ্যই। দেখিয়ে দেবো। হ্যাঁ, একদম A to Z দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, আমি যতটুকু জানি আর কি। ঠিক আছে, জি স্যার। তাহলে আমাদের এখন কাজ কি বলেন? আমি একটু সামারি দিই এতক্ষণ যা পড়লাম। প্রথম কাজ হলো ভিএম এর মাধ্যমে আমরা রেড হ্যাট 8.10 এর সার্ভারটা বানাবো, তাই না নাকি? জি স্যার। জি স্যার। ওকে, 2 নম্বর প্রথমে কাজ হচ্ছে কি? ভিএম অর্কেস্ট্রেশনটা ইনস্টলেশন করতে ওই তো হবে। এটা ইনস্টল করে, এটা আমার যদি ইনস্টল আছে, এটা খুব সিম্পল ইনস্টলেশন আমি দেখাবো। যে ভিএমওয়ার ইনস্টলেশনের মাধ্যমে আমরা কি করব, আরএসসি সার্ভারটা 8.10টাকে দিয়ে সার্ভারটাকে বানাবো, আইএসও বানাবো। এরপরে আমরা কি আচ্ছা। করব, আইএসওর মধ্যে ঢুকে আমরা প্রি রিকোয়েস্ট সেটআপ করব। কি করব বলেন? প্রি রিকোয়েস্ট সেটআপ করব। এখানে অনেকগুলো কাজ আছে, এগুলো করব। 3 নম্বরে হলো আমরা এএসএম, ওই যে গ্রিড সফটওয়্যার দিয়ে এএসএম সিস্টেম ডেভেলপ করব, এই সফটওয়্যারটা ইনস্টল করব, এএসএম সিস্টেম বানাবো। 4 নম্বরে গিয়ে আমরা কি দিব বলেন? ডিবি, এটা আমরা ডিবি ডাটাবেসটাকে সেট আপ করবো, আমরা ডিবি সেট আপ করবো। এরপরে কি কিন্তু আমাদের মূল ক্লাস শুরু হবে, মানে মূল ক্লাস বলতে পড়া শুরু করবেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বা আপনি সিনিয়রদের থেকে বা যারা ডিবিতে কাজ করে জানেন যে ভাই আমি একটা রেড হ্যাট 8.10 সার্ভার তৈরি করতে পারি, সেখানে প্রি রিকোয়েস্ট সেট আপ করতে পারি, এবং সেখানে আমি এএসএম সেট আপ করে ডাটাবেস দিয়ে পুরো ডাটাবেসকে লঞ্চ করতে পারি, বলে এই কাজটুকু আমি শিখছি। সে আপনাকে প্রণাম করবে, ওই সিনিয়র বলে না আলহামদুলিল্লাহ আপনি ভালো কাজ শিখছেন, বুঝি নাই? তো এইটাই ডিবি এর প্রায় অর্ধেক কভার করে, এই টপিকটুকু অনেক কিছু ডিপেন্ড করে, বুঝছেন কিনা? আমি তো কর্পোরেট ট্রেনিং করাই, বলে পাঠাই যে এই কাজটুকু খালি শিখে আসেন, আর কিছু শেখা লাগবে না। তো প্রথম ধাক্কাই আমাদের কিন্তু এটা আমাদের শিখতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা, সো জি স্যার। ভিএমওয়ারে এটা করা কোনো ব্যাপারই না। ভিএমটা কি বলেন তো? ভিএমটা কি? ভার্চুয়াল মেশিন, তাই না? এটা একটা জি স্যার। ভিএমওয়ার একটা কোম্পানি, ভার্চুয়াল অর্কেস্ট্রেশন। হ্যাঁ, ভার্চুয়াল মেশিন ওয়ার্কস্টেশন। এখানে কি এটা হলো যে কোনো একটা মেশিনের মধ্যে আপনি একটা অপারেটিং সিস্টেমের মধ্যে চাইলে যদি আপনার প্রসেসর এবং র্যাম এবং হার্ড ডিস্ক অ্যাভেলেবল থাকে, তাহলে আপনি এটার মধ্যে এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি এর মধ্যে আরো কি করতে পারবেন, অ্যানাদার আরো বেশ কিছু টাইপের মেশিন তৈরি করতে পারবেন। আপনার এটা যদি উইন্ডোজ হয়, তো আপনি এর মধ্যে উইন্ডোজ বা লিনাক্স বা যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম তৈরি করতে পারবেন। তবে শর্ত কি, অবশ্যই হার্ডওয়্যার অ্যাভেলেবল থাকতে হবে, তাই না বলেন? হার্ডওয়্যার মানে কি? প্রসেসর ভালো থাকতে হবে, মোটামুটি র্যাম থাকতে হবে, এবং ডিস্কও অ্যাভেলেবল থাকতে হবে। সো এটার মাধ্যমে আপনি এই রকমের মেশিন তৈরি করে প্র্যাকটিস করতে পারবেন, বা আপনি প্র্যাকটিক্যাল কাজও করতে পারবেন। এবং এই রকমের আরো বেশ কিছু সফটওয়্যার আছে, যেমন ভিএমওয়ার একটা সফটওয়্যার, ওরাকেলের প্রোডাক্ট আছে, ওরাকেল ভার্চুয়াল বক্স। হ্যাঁ, সো এটার মাধ্যমে আপনি এই টাইপের কাজ করতে পারবেন। তো এই দুইটাই হলো পপুলার। তো আমরা এইটা একটু ফ্লেক্সিবল বেশি, আমরা এইটাই করবো। এবং এই ভিএমওয়ার এবার ভেন্ডর সার্টিফিকেশন আছে, এখানে অনেক কাজকর্ম আছে, ভিএমওয়ার নিয়ে অনেক কিছু আছে, এই জন্য আমরা ভিএমটা ইউজ করবো। ঠিক আছে, এখন চলুন আমরা যে ভিএমটা ইউজ করব, আমার সেটার জন্য রিসোর্স কি কি লাগবে। তো আমি তো আগেই বলেছি যে আপনাকে আমি যেটা ইউজ করব, এখানে ভিএমআর ওয়ার্কস্টেশন 16 ইউজ করব। এবং এটার মজার ব্যাপার হলো এটার মধ্যে একটা লাইসেন্স কি আছে। হ্যাঁ, এটা আমি আমার এক ইলেকশন কমিশনের ট্রেনিং করিয়েছিলাম, আমাদের বাংলাদেশ ইলেকশন কমিশন। তো ওনাদের পারচেস করা ছিল, এটা আমাকে ফ্রিতে দিয়েছে ওনাকে এক ভাই আইটির ওখানকার। এবং এটা আমার সমস্ত স্টুডেন্টকে যেন আমি দিতে পারি, এটা যেন উনি এটাকে আবার আমার জন্য অ্যালাউ করে দিয়েছে, বলছে ঠিক আছে ভাই আপনি দিতে পারবেন। হ্যাঁ, তো এই প্রথম এই লাইসেন্সটা আপনারা ইউজ করবেন, এটা ইউজ করবেন। তো এটা ইনস্টল করলে ভিএমআরটা ইনস্টল করবেন, এরকম রাইট বাটন প্রেস করে আনএস অ্যাডমিনিস্ট্রেটর অথবা ডবল ক্লিক করে ইনস্টল করে নেক্সট 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 ফিনিশ। এখানে তেমন কিছু নাই। এরপর কি হয়, এটা যখন আপনি অ্যাক্টিভ করে ওপেন করতে যাবেন, তখন মেশিন একটা রিস্টার্ট নেবে, পুরো মেশিনটা, বুঝি নাই? এটা কি হবে, পিসি রিস্টার্ট দিবে। তো এখন যদি আমি রিস্টার্ট করতে যাই, তাহলে আমার পুরো মেশিনটা কি হবে, আবার আপনাদের থেকে ডিসকানেক্ট হবো। তো এই কাজটুকু আমি হয়তো আপনাদের খালি দেখালাম না, ঠিক আছে নাকি? এটা তো আপনারা পারবেন একদম। ওই যে বিভিন্ন যে ইএক্সি ফাইলগুলো আমরা ইনস্টল করি, নেক্সট 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 ফিনিশ। হ্যাঁ, ওটা পারা যাবে। এই জন্য এটা আমি দেখালাম না, দেখা দিবেন। সরি। হ্যাঁ, ওটা পারা যাবে, কিন্তু ভিএম এর সেটআপটা তো অবশ্যই। হ্যাঁ, সেটা তো আমিই করব, সেটাই তো কাজ। জাস্ট ভিএমওয়ার ইনস্টলটা দেখালাম না। এটাও আমার হয়তো আপনারা আগে দেখেছেন কখনো, বা ওই কোর্সে এগুলো করেছেন, এগুলো আপনি না পারলে আমি আপনাদেরকে আবার এক সময় দেখিয়ে দেবো, অসুবিধা নেই। খুব সিম্পল জিনিস, এটা কঠিন হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা পারবে, কারণ আমি এখন দেখাতে গেলে ওইটার আবার থাকবে না, কি বলে, ওইটা আবার আমার পিসি রিস্টার্ট হবে, আপনারা আবার ঢুকবেন। আমি দেখাতে পারি, এইটুকু আমি জাস্ট করলাম না, এইটুকু আপনারা করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, পারবেন না, ওই কি বলে আমার যে স্টুডেন্ট, কি যেন নাম, জি স্যার, পারবো স্যার, সমস্যা নেই স্যার। হ্যাঁ, এটা একদম সিম্পল। আমার ইউটিউবে ভিডিও সিরিজও করা আছে এটার উপরে,
আমি দরকার হয় সেটাও আপনাদেরকে দিব, ওখানেও এটা আছে। তো যাই হোক, এটা পারবেন, এটা কোনো ডিবিএ করতে আসবেন এই ছোট একটা জিনিস পারবেন এটা হয় না। আচ্ছা, এখন আমরা কি করব, এটার মধ্যে আমরা আমাদের একটা মেশিন তৈরি করব। তো এখন বাই ডিফল্ট যখন আমরা ভিএমআর এইরকম দেখেন, এই যে ভিএমআর আমি ইনস্টল করে রেখেছিলাম, তো এরকমের একটা আইকন আসবে এবং ভিএম এর আইকনই হলো এরকম, এই যে এটা আইকন। তো এখানে আমার বেশ কিছু মেশিন বানানো আছে অলরেডি। তো আমরা যেহেতু এখানে একটা কোর্স করব, তো বাই ডিফল্ট যখন আমরা কোনো মেশিন বানাতে যাব তখন আমাদের একটা ডিরেক্টরি তৈরি করে নিতে হবে আগেই। হ্যাঁ, তো আমি যেটা করব এখন একটা ডিরেক্টরি তৈরি করব। যেমন আমার এই মেশিনে এই দুইটা হলো এসএসডি আর এটা হলো এইচডিডি। সো এসএসডির মধ্যে যদি আপনি আপনার ভিএমআর সফটওয়্যারটা রাখেন তাহলে সুবিধা হবে, মানে ভিএমআর বানাবার পর একটা মেশিন তৈরি হবে কিনা। তো মেশিনটা আমি আমার এসএসডির কোনো একটা ডিস্কে আমি রাখতেছি, তাতে আমার রিড রাইট এবং এটার পারফরমেন্স ভালো হবে। তো আমি বেসিক্যালি সবসময় এইভাবে ভিএম সার্ভার বা এইভাবে করে রাখি। তো আমি এখানে আপনাদেরকে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডার তৈরি করে ধরেন আপনাদের ব্যাচ হলো ডিবিএ আন্ডারস্কোর জান আন্ডারস্কোর 2026, এই নাম দিলাম, মানে জানুয়ারি আর কি 2016, এই আপনার নাম্বার। তো আমার আপনাদের যে ভিএমটা আমি বানাবো সেটা আমার সোর্স কোথায় দিব বলেন, সোর্স ডেস্টিনেশন কোথায় হবে, এখানে হবে, এখানে মেশিনটা গিয়ে তৈরি হবে। তো চলুন আমরা শুরু করি যে আমার এই ভিএমটা কিভাবে তৈরি করবো। সো আপনি এখানে ফাইলে চলে যাবেন, আমার তো এখানে বানানো আছে, তো এরকম আর নাও থাকতে পারে। তো আপনি এখানে ফাইলে যাবেন, ফাইলে গেলে এরপরে হলো এই কি নিউ ভার্চুয়াল মেশিন, এখানে ক্লিক করুন। এটার উপর আমার ডকুমেন্টেশন আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাই। আমি এখন ডকুমেন্ট দেখে দেখে করতে গেলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ সমস্যা নেই, আপনি করেন। হ্যাঁ, আমি ইয়া দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কি বলে আমার সোর্স বানানো আছে, এখানে বিশাল একটা প্রসেস, এটা ইনস্টলেশন প্রসেসটা। সো ভয় পাওয়ার কিছু নেই। 8.10, হ্যাঁ, এই যে আমাদের 14টা প্রসেস এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, তো আমি আস্তে আস্তে আপনাদের এগুলো সবই দেখাবো কি কি করতে হবে। এগুলো আমি ফাইলগুলো আপনাদের শেয়ার করবো। অলরেডি আমার ফোল্ডারের মধ্যেও দেওয়া আছে, এই যে আমি ফোল্ডারটা আপনাদেরকে দিব, এটার মধ্যে এই যে ইনস্টলেশন ডকুমেন্টেশন দেখছেন, এই যে 14টা ফাইল এখানে অলরেডি সিরিয়াল করে দিয়েছি, যেন আপনি ছোট 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 করে আপনি একটু একটু করে নিজেকে তৈরি করতে পারেন। আচ্ছা, সো আমরা এখানে কিভাবে দিব এটা করব, টিপিক্যালি করব, কাস্টম করার দরকার নেই। নেক্সট, তার আগে একটা জিনিস বুঝে আসতে হবে আমাদের, সেটা হলো যে আমার এই মেশিনটার স্পেসিফিকেশনটা একটু দেখেন। আমি যদি টাস্ক বা ম্যানেজারে যাই, তো এখান থেকে আমি পারফরমেন্সে গেলে দেখেন আমার সিপিইউটা হলো i5, তাই না, 6th জেনারেশনের। আর আমার এখানে কোর আছে কয়টা, 2টা কোর। তার মানে আমি দুইটা মেশিন, একটা বা দুইটা মেশিন একসাথে রান করতে পারবো। আর মেমোরি মানে র্যাম, আমার এই র্যাম আছে এখানে 16 জিবি, 1600 মেগাহার্টসের দুইটা, তো 8 সো আমার 16 জিবি র্যাম আছে, 2 কোরের মেশিন। তো আমার এটা একটু দুর্বল মেশিন ধরেন, আপনারা কিন্তু রেড হ্যাট সার্ভারে বা এই জিবি এর বা র্যাকের ডেটা কার্ডে কাজ করতে গেলে আপনার সার্ভার মেশিন বানাবার ক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল পিসিটা একটু মোটামুটি 8 জিবি প্লাস অথবা 16 জিবি না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। কারণ একটা মেশিন তৈরি করতে 8, 9 বা 10 জিবি দিতে হয়, দিলে সব কাজ ভালো করা যায়। এখন আপনার থাকেই যদি 8 জিবি, তাই না, বা 12 জিবি, তখন তো কষ্ট হবে। এই জন্য মেশিন 16 জিবি র্যাম হলে কি হয়, পারফরমেন্স ভালো হবে। পিসির কোর 2টা 4টা যাই থাকুক, কিন্তু র্যামটা অবশ্যই আপনারা একটু বাড়ায় নেবেন, এবং যাদের 8 জিবি আছে অবশ্যই 16 জিবি করে নিয়ে নেয়, নাহলে কাজ করে কিন্তু মজা পাবেন না, আসলে কষ্ট হবে আপনার জন্য। 8 জিবি থাকলে 4 জিবি দিয়ে করা যাবে, তো প্রথমে 5-6 জিবি দিয়ে করে তারপরে করতে, আমি দেখাচ্ছি, একটু খেয়াল করেন। তো আমরা যেটা করব, আমরা আসলে অপারেটিং সিস্টেমটা এখনই দিব না, আমরা একটু পরে দিব। এই জন্য বললাম আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, মানে একটু পরে চুজ করবো, কারণ আমাদের কিছু আরও কাজ আছে। এবার আসেন যে আপনি ওই যে কোন ধরনের মেশিন বানাবেন। হ্যাঁ, কোন ধরনের মেশিন বানাবেন। তো আমরা এখান থেকে বানাবো কি বলেন, লিনাক্স মেশিন, তাই না, লিনাক্স, এখান থেকে লিনাক্স চুজ করবো। জি স্যার। সো এখান থেকে আমরা যাব হলো, দেখেন এই যে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। তো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স এই যে এখানে আছে, দেখেন রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8। তার মানে আপনি এই ভিএমওয়্যার 16 দিয়ে সর্বোচ্চ 8.8 পর্যন্ত ভিএম তৈরি করতে পারবেন। হ্যাঁ, এখানে ওরাকেল লিনাক্স আপনি দেখেন বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। সো আমরা কোনটা তৈরি করব, 64 বিটেরই আমাদের অপারেটিং সিস্টেম। সো আমরা এটা দিলাম, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8.10 দিব, কিন্তু তো আপনি 8 চুজ করলে 8 সিরিজের সবই দিতে পারবেন। আচ্ছা, দেন নেক্সট, এখানে এসে এবার আছে যে ভাই তুমি তোমার ভার্চুয়াল মেশিনের নাম কি দিবা।
তো আমার ভার্চুয়াল মেশিনের নাম আমি কি দিব, আমি ধরেন নাম দিব এইখানে যে আমি ফোল্ডারটা এখানে রেখেছিলাম এই ফোল্ডার নামে নাম দিব। এই নামটা আসলে কি, এইখানে যে নামটা দিবেন এই নামটা আপনারা ভার্চুয়াল মেশিন ওপেন করলে এখানে পাবেন, যেমন আমার DBA 194 উইন 10, হ্যাঁ, এরকম পিসির নাম এখানে লোকেট পাবেন, এই নামটা, এই নাম। আর হলো যে তুমি লোকেশন, এই পিসিটার তুমি বানাবা কোথায়, এটার সোর্স ফাইলগুলো গিয়ে থাকবে, ডেস্টিনেশন কোথায়। সো বাই ডিফল্ট সিতে চলে যায়, আমরা তো সিতে দিব না, দিব আমরা ব্রাউজ করে আমি ওইখানে নিয়ে যেতে পারি, অথবা আমি এখান থেকে এই যে লিঙ্কটা কপি করেও নিয়ে এসে আমি যদি এখানে বলে দিই তাও হবে, বুঝছে কিনা। আপনি ব্রাউজ করে ওই ফোল্ডারটা চুজ করতে পারেন বা এখানেও নিতে পারেন। দেন নেক্সট, এবার বলছে তুমি ডিস্ক, তুমি এই যে পিসিটা বানাতে যাচ্ছ, তো তোমার অ্যাপ্রক্সিমেটলি সেখানে কত জিবি পরিমাণ ডিস্ক স্পেস রাখতে পারে ম্যাক্সিমাম। তো এটা মানে এটা না যে আমি যদি এখানে 100 বা 60 50 বলি, আমার ডিস্ক থেকে হার্ড ডিস্ক থেকে এখনই সেটা ডেডিকেটেড করবে, এখনই করবে না, মানে ম্যাক্সিমাম এত নিবে যদি লাগে আর কি। হ্যাঁ, সো আমরা দেখি যে প্র্যাকটিক্যাল 50 60 70 জিবি দিলেই কিন্তু আপনি মোটামুটি কি করতে পারবেন, এই হার্ড ডিস্কের মানে আপনার মেশিনের ডাটাবেজের ASM আপনার কিন্তু খেয়াল করতে হবে, আপনি ASM সিস্টেম তৈরি করবেন, ডাটাবেজ দিবেন, প্র্যাকটিস করবেন, কাজ করবেন। তো ওই পরিমাণ, তো আমরা 70 বা 80 জিবি দিলে 50 থেকে এর প্লাস 50 প্লাস দিলেই সব কাজ করতে পারবেন, ঠিক আছে। জি স্যার। তো আপনার এটা ডিপেন্ড করে যে আপনার SSD আপনি যেখানে ইনস্টল করবেন সেখানকার ডিস্কের অ্যাভেলেবিলিটি কতটুকু। সো আমার এখানে দেখেন পর্যাপ্ত ডিস্ক আছে, তাই না, 137 জিবি ফ্রি আছে। আরেকটা বিষয় হলো 137 জিবিতে যদি আমি এখন তাকে এখানে ধরেন 100 জিবি বা 80 জিবি দেই, তাহলে 80 জিবি কিন্তু এখনই সে অ্যালোকেট করে নেবে না, বুঝতে পেরেছি কিনা। এটা ম্যাক্সিমাম, এখন যতটুকু লাগে 10 15 20 25 যা লাগে নিবে, ম্যাক্সিমাম অতটুকু নিবে। দ্যাটস ওয়াই আপনি যদি মনে করেন যে আমার একটু কম আছে, পরে আপনি কাট করে সরাই নিবেন, তো এখন বেশি দিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। তো ধরেন আমি ওই বরাবর 70 জিবি ধরেন দিলাম, বা 80 জিবি আমার ইচ্ছা, আমি 70 দিলাম, এবং এটা কি হবে, একটা সিঙ্গেল ফাইল তৈরি করবে, হ্যাঁ, বুঝছে কিনা। এইটা দিবে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ একটা সিঙ্গেল স্টোরেজ ফাইল তৈরি করবে, একটা ফাইল তৈরি করবে। নেক্সট, এবং এখানে এখন আমরা যে মেশিনটা বানাবো, তার ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে আমার এই উইন্ডোজ মেশিনের মধ্যে আমি আরেকটা মেশিন তৈরি করছি, তাই না। তো এখন এই মেশিনকে আমাদের র্যাম, আমার এখানে 16 জিবি র্যাম আছে, তাই না, আর 2 কোরের মেশিন, তাই তো। এখন আমাকে কিছু র্যাম বরাদ্দ দিতে হবে, এখানে একটা কোড দিতে হবে, তাহলে একটা কোড দিব, আর এখান থেকে কি দিব, র্যাম দিব কতটুকু, যেহেতু আমার 16 আছে আমি ওকে 8 অথবা 10 আমি দিতে পারি। এখানে একটা মশলা আছে, মাসাইল হলো, যেহেতু আমরা প্রথমে কি দিব বলেন, ASM গ্রিড দিব, তাই না, তারপরে ডিবি দিব। তো ASM গ্রিডের জন্য মিনিমাম ও প্রথমে ইনস্টলেশনের সময় তার রিকোয়ারমেন্ট চাই হলো 8 জিবি। কত জিবি চাই, 8 জিবি ও চায়, কিন্তু আপনি যদি একটু কমাই দেন 4 বা 5 6 জিবি দেন, তাহলে ছোট্ট একটা এমনি একটা অ্যালার্টের মতো এরর মেসেজ দেয়, ওইটা খুব আহামরি কোনো ক্ষতির মেসেজ না, পরে কোনো ক্ষতি হয় না। তো যেহেতু আমার অ্যাভেলেবল র্যাম আছে, আমি এখন প্রথমবার এই মেশিনটা জাস্ট অপারেটিং সিস্টেম বানাবার সময় পরে ধরেন আমি 10 জিবি বা 9 জিবি দিয়ে দিব, দিয়ে পরবর্তীতে আমি ওকে আবার যখন ওপেন করব পরে আমি কমিয়ে দিব, কারণ পিসি তৈরি করার সময় যে র্যাম দিব পরে আমি চাইলে আরো বাড়ানো কমানো পরে আমি করতে পারবো, বুঝতে পেরেছেন কিনা, এটা পসিবল। এটা দেওয়ার সময় যেটা দিব সেটাই থাকতে হবে এমনটা না, বুঝতে পেরেছেন কিনা। এই জন্য চেষ্টা করবেন ইনস্টলেশনের সময় একটু বেশি দিয়ে পরে লাগলে আপনি কমিয়ে দিতে পারবেন। তো আমি এখন এই ব্যাটারে এই ভিএম সার্ভারকে কি কি দিব আমার সোর্স থেকে, সেটা আমি এখান থেকে এই যে কাস্টমাইজ হার্ডওয়্যার এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে যে মেমোরি দেখেন, মানে বাই ডিফল্ট 2 জিবি আছে, আমি ওকে বললাম যে 2 জিবি না, আমি ধরেন তাকে যেন সে কোনো এরর না দেয়, এই জন্য বললাম 9500 এমবি দিলাম, বুঝছি কিনা, মানে 9.5 জিবির মতো দিলাম। হ্যাঁ, জি স্যার। এইপরে প্রসেসর যেহেতু আমার 2টা কোর আছে, তো আমি তো দেখিয়ে নিয়েছি, এই জন্য একটা কোরই থাকলো। আপনার যদি প্রসেসর 8 কোর, যেমন আমার আরেকটা হাই কনফিগারের ল্যাপটপ আছে প্রফেশনাল, তো সেখানে 12 কোর, তো আমি চাইলে কি দুইটা করে প্রায় 5টা মেশিন তৈরি করতে পারবো, তাই না। তো যেহেতু আমার এখানে 2 কোরের মেশিন প্রসেসর, সো আমি একটা কোর মিনিমাম দিবেন, এখানে আর কিছু দিতে হবে না। এটা ডিপেন্ড করে আপনার প্রসেসরের কোরের উপরে। এটা ভবিষ্যতে আমি বলবো আপনাদেরকে যে এই কোর নিয়ে আর কি কি আছে। দেন এই যে নিউ সিডি ডিভিডি, এইখানে এসে আমরা কি করব, দেখেন এই যে আইএসও না, আইএসও ইমেজ ফাইল, ওই যে ফাইলটা আমরা দেখেছি, কোথায় রেখেছি বলেন তো, এই যে আমার ফাইলটা আছে, হ্যাঁ, এখানে সফটওয়্যারের মধ্যে আছে, এখানে একটা ফোল্ডার আছে, দেখেন এই ফোল্ডারটা হলো এই যে 8.10, এইখানে এই যে আমার ফাইলটা, তাই না। সো আপনি কোথায় সোর্সটা রেখেছেন, এই আইএসওটা কিন্তু পরবর্তীতে আপনার বিভিন্ন কাজে লাগবে।
এই জন্য এটা এমন একটা জায়গায় রাখবেন যেখান থেকে যেন আপনি পরবর্তীতে পান। যেমন আমি এখন যে লিঙ্ক থেকে এটা ওপেন করতেছি, পরবর্তীতে যদি এই লিঙ্ক আবার না থাকে বা ঠিকমতো কোথাও না রাখি এইখানে অথবা অন্য কোথাও আমার জানা না থাকে, পরে কোথাও আমি বিপদে পড়বো, বুঝছে কিনা? এই জন্য এটা সুন্দর একটা জায়গায় এই সেম ফোল্ডারে রাখতে হবে এমন শর্ত না। আপনি যে কোনো একটা জায়গাতে ছোট একটা জায়গা আইএসও বা কোনো একটা নাম দিয়ে বা এই ফোল্ডারটার মধ্যে রেখে দিতে পারেন। তো আমার সাজেশন হলো আপনি এইটা এখানে না রেখে ওই যে ফোল্ডারটা তৈরি করতেছেন কিনা এই ফোল্ডার এইটার মধ্যে রাখা সবচেয়ে বেটার, একদম ভালো। কারণ এই ফাইলও আপনি নষ্ট করতে আসবেন না, আর এখানেই থাকলো, অসুবিধা নেই। বুঝতে পারছি কিনা? আপনার ইচ্ছা আপনি যেখান থেকে মেনটেন করতে পারেন, সো এটাকে ধরাই দেবেন। এই খেয়াল করবেন এটা আসছে কিনা। এরপর নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটা বাই ডিফল্ট নেট থাকে, এটা নেটই থাকবে, ব্রিজ ট্রিজ অন্য কিছুই দিব না, নেটই থাকবে। কেন নেট থাকবে বা কি, এগুলো আমি আলোচনা করতেছি। ইউএসবি কন্ট্রোলার, আমাদের ইউএসবি হয়তো লাগবে না, তো আপনার যেগুলো লাগবে বা লাগবে না সেগুলো আপনি এই যে এটা সিলেক্ট করে রিমুভ করে দিতে পারেন। যেমন আমার এগুলো দরকার, সাউন্ড কার্ড লাগবে না, প্রিন্টার আমি লাগবে না, হ্যাঁ আমি ডিসপ্লে এটা 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 থাকুক, এটা দরকার থাকুক। এবার আপনি আবার লাগলে আবার অ্যাড করে কি করতে পারবেন, ওই যেগুলো ফেলে দিয়েছেন সব অ্যাড করে আবার আনা যাবে। হ্যাঁ, এবং পরবর্তীতে সব অ্যাড করা যাবে, এমন কিছু না এখানে যা করতেছেন না সব কিছু পরবর্তীতে অ্যাড রিমুভ করতে পারবেন, এইগুলো একটা সুবিধা। ওকে, তো আমরা এখান থেকে এইগুলো চুজ করে দিলাম। আসলে আমি যে চুজ করবো এটা ডিপেন্ড করে কিসের উপরে বলেন, আমার বেস পিসির উপরে, তাই না? আমার বেস পিসির উপরে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে ফিনিশ করলাম। ফিনিশ করলে দেখেন আমার এখানে একটা ট্যাগ পাবো, এই যে এটা আমি ক্লোজ করি, এই যে একটা ট্যাগ পেয়েছি কিনা, মানে আমার একটা নাম একটা ট্যাগ পেয়েছি, তাই না? সেখান থেকে আমাকে দেখাচ্ছে যে আমি কি কি চুজ করছি, মেমোরি কতটুকু দিয়েছি, প্রসেসর কতটুকু, হার্ড ডিস্ক এক্সচেঞ্জের কি দিয়েছি। তো আমরা এখন যেটা করব, আমরা এখানে আপনি যদি মনে হয় যে না আমি একটু বাড়াবো কমাবো, তাহলে আপনি আবার এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, এই হাইপার লিঙ্কে ক্লিক করলে ওই স্ক্রিনটা আবার আসবে, এই যে দেখেন আসে কিনা। আপনি আবার চাইলে কি করতে পারেন, এখান থেকে অ্যাড রিমুভ করে নেবেন। ঠিক একইভাবে ভবিষ্যতে আমি যখন আবার ওপেন করতে আসবো তখন আমি এখান থেকে বাড়াই কমাই দিতে পারবো, সেক্ষেত্রে ভিতরের অপারেটিং সিস্টেমে তেমন কোনো ইফেক্ট ফেলবে না, পড়বে না। তো অলমোস্ট আমাদের কাজ শেষ। এবার আমরা এখান থেকে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এর ক্লিক করব। ক্লিক করলেই আমাদের যে প্রসেসিংটা, ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে। প্রথমে এইভাবে আসলে আপনাকে এই যে নিচে ক্লিক করবেন, এখানে এন্টার দিবেন, এন্টার দিয়ে অ্যারো কি দিয়ে দেখেন উপর নিচে যাচ্ছে, খেয়াল করছেন? তো আমি টেস্ট করার দরকার নেই, আমরা ইনস্টল করবো সরাসরি। ইনস্টল রেড হ্যাট সার্ভার, এখানে এই যে হোয়াইট কালার আসলেই হলো এটা আপনি ইয়া হয়েছে আর কি, সিলেক্ট হয়েছে, এন্টার এন্টার দিলে পর নিচে দেখেন, এখন দেখেন কার্সরটা আমার ভিতরে ঢুকে গেছে। আপনি কার্সর বের করবেন কিভাবে, অল্টার ট্যাব দিবেন। কি করবেন, অল্টার ট্যাব দিলে কার্সর কিন্তু এই যে বাইরে ওএসে আসবে, আবার এখানে ডাবল ক্লিক করলে এবার ভিতরে চলে গেছে। দেখেন এখন কিন্তু আমি মাউস না যাচ্ছি কিন্তু কার্সর দেখা যাচ্ছে না। তো কার্সর যদি দেখতে চান কি করবেন, অল্টার ট্যাব, তাহলে উইন্ডোজে আপনার এই মেশিনে ট্যাব এই কার্সর আসবে। এই নিচে দেখেন এখানে একটা কথা বলছে যে রেড হ্যাট এন্টারপ্রাইজ এই সেই, তোমার কিছু লাগবে কিনা, সো এটা আমার দরকার নেই, এটা কেটে দেন। তো এখন অপারেটিং সিস্টেমটা লোড হচ্ছে এবং আমাদের বেশ কিছু সেটআপ বা বেশ কিছু কাজকর্ম এখানে করতে হবে, সেগুলো আমরা করব, আপনারা দেখবেন, আমি দেখাচ্ছি সবকিছু আপনাদের। জি স্যার। কি একটু কেমন যেন লাগতেছে না রানা ভাই? না স্যার, এটা তো শিখতে পারতেছি। হ্যাঁ, এটা একটু হার্ড আসলে। আপনারা আগের যে মডিউলগুলো শিখেছেন, এসকিউএল, পিএলএসকিউএল, ফর্মস রিপোর্টস বা এগুলো ছিল এক ধরনের, এটা একটু আরেক ধরনের, কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ মজা আছে। আপনি একটু ধৈর্য ধরে যদি দেখেন বা কাজগুলো শিখতে পারেন, খুব মজা পাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবং ডেটাবেজের মধ্যে আসলে ওরাকেলের এই ডেটাবেজ যে কত বিস্তৃত এবং কত বড়, সমুদ্রের মতো আপনি, এবং এটা দিয়ে যে কত ধরনের সিকিউরিটি এবং অডিট বা কত কিছু যে পসিবল, সেটা প্রোগ্রামাররা যখন, ডেভেলপাররা যখন এটা দেখে তখন তারা অবাক হয়ে যায়, এবং তখন তাদের কাছেও ভালো লাগে যে না এই জিনিসটা তো আমি চাচ্ছি। অনেক ক্ষেত্রে তারা এইগুলোই বলে। হ্যাঁ, দেখবেন এত এত জিনিস এখান থেকে পসিবল। মানে আপনি হয়তো আগে অনেক কিছু চিন্তা করছিলেন যে এইটা আমি কিভাবে করবো, ওইটা তো কিনলে ভালো হয়, তো অথচ সেটা এখানেই আছে। আচ্ছা, আমাদের এটা শুরু হয়ে গেছে। সো আমি এটা যেহেতু আবার এই যে দেখেন স্ক্রল করা লাগে বা এই জন্য যেটা করবেন, এটা ম্যাক্সিমাইজ করে নেবেন, হ্যাঁ, ফুল স্ক্রিন করে নেবেন। তাহলে এখন আপনি এখান থেকে এটা মুভ করতে সহজ হবে। তো বলতেছে যে আমি যে সেটআপটা করব সেটার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে, তাই না? এখানে যে কন্টিনিউতে ক্লিক করবেন। তো অনেক সময় একটা ক্লিকে কাজ করে না, তখন দুইটা ক্লিক দিবেন। হ্যাঁ, জি স্যার। এই যে আসছে দেখেন, এখানে আসার পরে এই অপশনগুলো আমাদের চুজ করতে হবে, মানে কাজ করতে হবে। কিবোর্ড তো ইংলিশ ইউএস চুজ করা আছে, এই যে আর লাগবে না। সফটওয়্যারে আমাদের
কানেক্ট আছে, লাগবে না। সিস্টেমে আমরা যাব এবং এখানে ডেট টাইমটা আমরা আগে চুজ করে আসি। দেখেন এটা জি স্যার। আপনি যে কোনোটাই আগে পরে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা আগের যে ভার্সনগুলো ছিল রেড হ্যাট সার্ভারের, সেখানে আগে আমাদের ওই প্রথমে ছিল ডেট টাইম, এই জন্য আমাদের কার্সর হাতে দিয়ে ওখানে চলে যায়, বুঝছেন? আচ্ছা, এই হলো পৃথিবীর ম্যাপ। আমরা এখন আমাদের টাইম জোন টোন ঠিক করবো। তো বাংলাদেশ কিন্তু খুঁজে পেতে হলে এই জায়গাটা বাংলাদেশ, তাই না? এই যে জি স্যার। এই বাংলাদেশ ক্লিক করুন। হ্যাঁ, ক্লিক করলে এশিয়া ঢাকা চলে আসে, অথবা আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। হ্যাঁ, আর জি স্যার। নেটওয়ার্ক টাইম প্রোটোকল সার্ভার যেটাকে বলে এনটিপি সার্ভার, আমাদের তো সেটা নাই, এই জন্য এটা নাই স্যার। হ্যাঁ। আর আমাদের এটা 24 ফরম্যাটে নিবেন না কি নিবেন এটা বলে দিলেন। এখন আসলে জি স্যার। সময় কয়টা? সময় হলো 10:30 না? তো আমরা একবারে জি স্যার। এখান থেকে এটা সেট করে দিই, তাহলে ভালো হয়। এই যে 10টা, আমার ঘড়িতে 30ই দিলাম, এখন পিএম, তাই না? জি আচ্ছা, স্যার। আর হলো আজকে তারিখ হলো 14 তারিখ, না? 14 জি স্যার। এটা আপনারা এখানে ক্লিক করবেন। 1/14 এটা হলো দিন, এটা হলো মাস, এটা হলো মাস, ইয়ার। এটা সো এটার আবার ওকে বাটন নিচে না, ওকে বাটন হলো এই জায়গাটা, এই যে ডান। জি অনেক স্যার। সময় একটা ডান ক্লিক করলে হয় না, দুইবার ডান প্রেস করা লাগে। যেমন জি এটা স্যার। এই যে এশিয়া, আস্তানা, ঢাকা, দেখেন টাইম জোন সেট হয়েছে। ওকে, এরপরে আসেন আমাদের এখানে রেড হ্যাটে আমাদের সফটওয়্যারে ক্লিক করি। সফটওয়্যারে ক্লিক করলে এখানে আমাদের তেমন কিছু করতে হবে না এখনই, রেজিস্ট্রেশন পরে নিব, এটা এখন না। সিস্টেমে আমরা চলে যাই। হ্যাঁ, ইনস্টলেশন ডেস্টিনেশন, এখানে ক্লিক করি। জি স্যার। এটা হলো একটা ইম্পর্টেন্ট পার্ট। মানে আমরা যে 70 জিবি দিয়েছি, খেয়াল করছেন কিনা? জি স্যার। 70 জিবি দিয়েছি না আমরা, এই সেই 70 জি স্যার। জিবি। তো এই 70 জিবি আমরা এখান থেকে যেটা দেওয়া আছে আমাদেরকে, এই 70 জিবিকে আমরা এখন কোন কোন পার্টে কিভাবে সিলেক্ট করব বা এটাকে ভেঙে বিভিন্ন পার্টিশন করব, সেটা আমাদেরকে এখন কাজ করতে হবে। তো এইটা আমরা ধরে আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব। কোথায় ক্লিক করব? কাস্টমে। কাস্টমে ক্লিক করে, কারণ আমরা ম্যানুয়ালি এটাকে বানাবো। এরপর চলে যাব ডানে প্রেস। 70-এর বেশি ছিল না আপনার স্পেস, আর ছিল না? আমার আরো ছিল, আমি দিয়েছি 70, কারণ আমি জানি আমরা যে কাজ করবো বা আমার যতটুকু লাগবে 70 এনাফ হয়ে যাবে। আমার আরো বেশি ছিল, আমি ইচ্ছা করেই 70 দিয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আমি ভাই। ইচ্ছা এখানে করে যে পার্টিশন গুলো করবেন আর কি, হ্যাঁ, হুম হুম এই পার্টিশন গুলো তো আপনি আপনার এই জায়গার র্যাম, মেমোরি বা সবকিছু স্টোরেজ অনুযায়ী করবেন। পাশাপাশি আমাদের একটু মানে রিয়েল সার্ভারের একটা রেশিও একটু রাইট represent রাইট, করবেন। সেটার জন্য আপনাকে একটা অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অপেক্ষা করতে হবে কেন? কারণ রিয়েল সার্ভারে যখন কানেকশন, সেশন, ডাটা প্রসেসিং, কোয়েরি অপটিমাইজেশন, এগুলোর স্ট্যাটিস্টিক্স আপনার সামনে থাকবে, তখন আপনার ওইভাবে ইভ্যালুয়েশন হয়েই কিন্তু, ইভ্যালুয়েট করেই কিন্তু আপনার এদিকেও বাড়বে। বুঝছেন কিনা? জি 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 দ্যাটস ওয়াই একটু অপেক্ষা করেন। আমি জি। এখানে আবার ব্যাক করব ফিউচারে। এই জন্য আমি আজকে যদি এখন বয়ান দেই, আমাদের না না, এখানে সমস্যা নেই, ওকে, অনেকেই আপনি হয়তো আপনার সেটা মতো করেন, জাস্ট হলো আমি একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব মেসেজ থাকবে। আপনি আফটার কমপ্লিটিং দিস কোর্স, আপনাকে কোনো অর্গানাইজেশন যদি বলে যে ভাই আমার ধরেন 2000 এমপ্লয়ি একটা সফটওয়্যার ব্যবহার করবে, 20,000 এমপ্লয়ি আছে, 2000 এখানে ঢুকবে, কাজ করবে, আমার এই প্রসেসিং এই লাগবে, তো আমাকে একটা ফিজিক্যাল সার্ভারের স্পেসিফিকেশন দেন, তাই না? তো তখন আপনি যেন ওনার র্যাম, ডিস্ক, তারপরে আপনার প্রসেসর, কোন টাইপের মেশিন, সার্ভার মেশিন দিলে ওনার পারফরমেন্স হাই হবে, আগামী 10 বছর ভালো করে চালাতে পারবে, বা 15 বছর বা 5 বছর, সেটা যেন আপনি দিতে পারেন। সেই জিনিস দিতে হলে আপনার কোন কোন মেজারমেন্ট, কোন কোন দিকে খেয়াল করতে হবে, সেটা আপনি এই কোর্সের ভিতরে আস্তে আস্তে শিখে যাবেন। বুঝতে পেরেছি কিনা? ওকে, জি তাহলে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা একটু এখানে চলে আসি, একটু দেখেন। আমি এবার আমার একটু ইনস্টলেশন প্রসেসে যাব, কারণ এইখানে এবার বলা আছে যে আমি এখানে কি কি এখান থেকে আমরা ইনস্টল দিব। তো প্রথমে আমরা ভিএমআর সেটিংসে যদি ক্লিক করি, এটা আমার একটা প্রথম ফাইল। দেখেন এখানে 14টা ফাইল আছে আমার, এই 14টা ফাইল। হ্যাঁ, তো প্রথমে ভিএমআর সেটিংসে আমি আসি। এখানে কি কি করতে হবে আমি বলে দিছি, যে আপনি এখানে কি করবেন, ভিএম নেম কি দিবেন। আমি হয়তো এখানে একটা নাম ইনিশিয়াল দিয়েছি, আপনি আপনার মতো করে দিবেন। কিভাবে সেট আপ করবেন, হ্যাঁ, ভিএম সার্ভার লোকেশন কি দিবেন, আপনার মতো দিবেন। এই যে ডিস্ক সাইজ কত দিয়েছি, মানে 70 জিবি র্যাম, আমি কিন্তু আজকে একটু বেশি দিয়েছি। নাম্বার অফ প্রসেসর কি থাকবে, সিডি ডিভিডি কোন জায়গায় ধরাবেন, এখানে একটা আমি ছোট্ট একটা কাজ দিয়েছি। এটা প্রথম একটা সেটিংস ছিল, যেটা আমি এতক্ষণ আপনাকে দেখিয়েছি, 1 নম্বর সেটিংস। 2 নম্বর ফাইল কি দেখেন, 2 নম্বর হলো ইম্পর্টেন্ট জিনিস। এখানে আপনাকে আমি বলেছি যে আপনার সফটওয়্যার সিলেকশন কি কি করতে হবে, এবং এই যে ইনস্টলেশন ডেস্টিনেশনে পার্টিশনে আপনি কি কি দিবেন, একটু সবাই খেয়াল করেন। হ্যাঁ, এবং পার্টিশনে কি কি দিতে হয় সেটা আমি পরে আরো শিখাবো।
এখন আমাদের এইটুকু আমাদের সবার লাগবে, বুঝছে কিনা? তাহলে আমাদের কি কি পার্টিশন করব আমরা বলেন? আচ্ছা, আগে যেমন সি ডি এরকম থাকতো না রানা ভাই, কিন্তু লিনাক্সের ক্ষেত্রে আসলে পার্টিশনের ভাষাটা একটু জি স্যার, ডিফারেন্ট, ভাষাটা একটু ডিফারেন্ট। যেমন আমাদের যে বুট নামে একটা পার্টিশন করতে হবে, সেটাকে আমরা 1 জিবি দিব। এখানে জিবি লিখতে হয় জিআইবি নামে, আরো অনেকভাবে লিখলেও হয়, জি লিখলেও হয়, বুঝছি, এমআইবি ভাবে আর কি। হ্যাঁ, সোয়াপ আমরা কত জিবি দিব? 12 জিআইবি মানে জিবি। টেম থাকবে না, এই টেমটা আমরা লিখে দিব। হ্যাঁ, টিএমপি, টিইএমপি না, কিন্তু স্পেলিংটা খেয়াল করেন, টিএমপি। এটা কত দিব? 10 জিবি। এবং এরপর কি দিব বলেন? রুট। এটা হলো রুট। রুট কি? রুট হলো অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের মতো। হ্যাঁ, একে দিব বাকি যা থাকে সেটা। তাহলে আমরা বুট সোয়াপ টেম, তাহলে আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, কারণ আমি বারবার এখানে আসতে পারবো না, আপনারা মনে রাখিয়ে ছোট ছোট স্ক্রিনশটও রাখতে পারেন, এগুলো সুবিধা আমাকে হেল্প করে, কারণ আমার আবার এখানে আসতে হবে। চলেন, তো আপনি কিভাবে করবেন? এবং এখানে একটা কথা কিন্তু বলেছি আমি, স্ট্যান্ডার্ড পার্টিশন, খেয়াল করছেন এখানে কিনা? দেখে নিতে হবে বলেন, স্ট্যান্ডার্ড পার্টিশন। হ্যাঁ, আপনি অন্য কোনো পার্টিশন নিলে অসুবিধা নেই, বাট স্ট্যান্ডার্ড দিলেও করতে পারেন, এটা কোনো অসুবিধা তেমন খুব আহামরি কিছু হবে না। তো এখান থেকে আমরা কি দিব বলেন? স্ট্যান্ডার্ড পার্টিশন রেখে তারপর আমরা কি করব? এখানে আমার কিন্তু অ্যাভেলেবল দেখাচ্ছি টোটাল, কারণ আমরা তো এখন পর্যন্ত কিছুই বরাদ্দ দেইনি। এই যে প্লাস, এই পার্টিশন শুরু, ক্লিক করবে। ক্লিক করেই বলছে মাউন্ট পয়েন্ট গুলো কি হবে। ওই যে পার্টিশনকে আমরা এখানে কি বলি? মাউন্ট পয়েন্ট। এখান থেকে আমরা কি নিব বলেন? প্রথমে কি দিব বলছিলাম? বুট। এই যে বুট, কত জিবি দিব? 1 জিবি। জিআইবি, জি বড় হাতের, আই ছোট হাতের, বি বড় হাতের। অ্যাড মাউন্ট পয়েন্ট মানে আপনি একটা পার্টিশন করলেন। এই দেখেন, এটা পড়ছে বুট, দেখা যাচ্ছে কিন্তু কতটুকু। আপনি চাইলে যদি মনে হয় যে না না আমি ভুল করছি, এটা ধরে আবার মাইনাসে প্রেস করুন। দেখেন, এই এই নাই কিন্তু আবার দেখেন, আমি আমি মাইনাস প্রেস করলাম, আমি আবার দেখাচ্ছি দেখানোর জন্য। হ্যাঁ, বোর্ড। তাহলে কি দেবো? 1 স্পেস জিআইবি। এখানে কিন্তু কপি পেস্ট হয় না, আপনাকে টাইপ করে লিখতে হবে, অ্যাড মার্ক পয়েন্ট। ওকে, দেন আমরা আরেকটা কি করব? প্লাস এর আরেকটা পার্টিশন নিব। এখানে কি দিব বলেন? মনে আছে সোয়াপ ছিল কিনা? সোয়াপ ছিল স্যার, সোয়াপ ছিল 12 জিবি। হ্যাঁ, আমরা একটু আবার দেখে নিই। সোয়াপ ছিল 12 জিবি, তাই না? তাহলে আমরা এখানে বললাম কত? 12 জিআইবি, অ্যাড মার্ক পয়েন্ট। দেন আমরা কি নিব এখানে বলেন? এটা কিন্তু দেখেন দেখেন এটা কিন্তু নাই আছে, তো স্ল্যাশ এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এটা জরুরি। আপনি স্ল্যাশ দিয়ে কিন্তু মানে আমরা রুটের মধ্যে টেম্প করব। জি স্যার, বুঝছে কিনা? রুটের মধ্যে বোট করতেছি, তাহলে রুটের মধ্যে আমরা টেম্প টিএমপি নিব। তাহলে কত জিবি দেব? 10 জিবি দিব। এখন এটা কত জিবি দিব, কেন দিব, এগুলো প্রশ্ন আমি পরে ভাঙায় দিব আপনাদেরকে। হ্যাঁ, টিএমপি। হ্যাঁ, কত জিবি দিব বলেন? 12 জিবি। হ্যাঁ, 12 জিবি ছিল না? 10 ছিল। জি স্যার, 10 থাকলে 10 দিতে হবে। জি স্যার, 10 থাকলে 10 দিতে হবে, 10 জিবি। ওকে, নাও অ্যাড করেন, এবং বাকি যতটুকু আছে প্রায় 47 জিবি কিনা? ওকে, তাহলে এটা পুরোটাকে, এই পুরোটা দিব রুটকে। রুট মানে স্ল্যাশ, স্ল্যাশ হলো রুট। রুট কি? রুট হলো অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, মানে এখানে আমরা ডাটা রাখবো, এখানে ডিরেক্টরি রাখবো, সমস্ত কিছু এখানে আমরা ক্রিয়েট করব। আর ওইগুলো ছিল আমার সিস্টেমকে বিল্ড করার জন্য লাগছে, এডিশনালি লাগছে সিস্টেমকে সাপোর্ট দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? তো এইখানে আর বাকি 47 লেখা লাগবে না, যেহেতু আমি আর কিছুই দিব না। যদি না দেই তাহলে বাকি সব কোথায় যাবে? এই রুটে যাবে। হ্যাঁ, দেখেন এই যে 47 জিবি। এখন আপনাদের কিছু মনে হয় যে না, আপনি কিছু বাদ দিবেন, ধরে সিলেক্ট করে এই মাইনাসে প্রেস করলে কি এটা চলে যাবে, রিমুভ আর কি, মাইনাস মানে রিমুভ। তো একটু চেক করে দেখবেন যে আমার নির্দেশিত ভাবে হয়েছে কিনা। আপনি যেহেতু ফ্রেশার স্টুডেন্ট, সো এগুলো কেন দিলাম আমি ভবিষ্যতে আবার এগুলো আলোচনা করব। আজকে ইনিশিয়াল লেভেলে আমি এত ব্যাখ্যা দিতে গেলে আপনার সামনে এগোনো একটু কষ্টকর হবে। এবং এদিকে যা আছে সব ঠিক থাকবে। আপনি এখানে ডান প্রেস করবেন। দেখেন আমি একবার ডান প্রেস করছি, কোনো কাজ হয় নাই, একবার হয়েছে। এরপরে এখানে কি করবেন বলেন? অ্যাকসেপ্ট চেঞ্জ ক্লিক করবেন। ক্লিক করলে এই আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ হলো। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট তো এটাই থাকবে। ইনস্টলেশন সোর্স তো আমরা দেখেছি, মানে ওই যে ডিভিডিটা আর কি। হ্যাঁ, এটা আমাদের করা আছে। কে ডাম্পটা কি? এই কে ডাম্পে আমাদের কিছুই করতে হবে না, এটা যা আছে সেটাই থাকবে, এখানেও আপনার কোনো কাজ নেই। আমি এমনি ঢুকে দেখালাম, ডেট টাইমতে করছি। এবার আসেন একটা ইম্পর্টেন্ট জিনিস, সফটওয়্যার সিলেকশন। তাহলে ইনস্টলেশন ডেস্টিনেশন এবং সফটওয়্যার সিলেকশন, এই দুইটা জায়গায় আপনার বেশি কাজ। ঠিক আছে? সফটওয়্যার সিলেকশন এখানে দেখেন সার্ভার উইথ জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আসলে রেড হ্যাট সার্ভারগুলো বা প্র্যাকটিক্যাল সার্ভারগুলো জিইউআই থাকে না। কি থাকে না?
বলেন জিইউআই থাকবে না। কিন্তু এখন দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় বা জিইউআই রাখে। আমরা যেহেতু নতুন, আমরা একটু জিইউআই রাখলাম, কি বলেন? তাহলে সার্ভার উইথ জিইউআই এটা সিলেক্ট থাকবে। এটা অনেক সময় নিচে বা এই যেহেতু 8.10 এইভাবেই এখানেই থাকবে, এটা খুঁজে বের করবেন কই আছে। এখন এখান থেকে আপনি কি কি জিনিস নেবেন সেগুলো আপনি এখানে সব, আপনি কি সব ফিচার্স নেবেন কিনা, এই দেখেন এডিশনাল সফটওয়্যার ফর সিলেকশন এনভায়রনমেন্ট। ওকে, তো আপনার এনভায়রনমেন্টের জন্য আপনি জিইউআই তো হবে, তুমি এক্সট্রা কোনো সফটওয়্যার নেবা কিনা। তো কি কি সফটওয়্যার নিতে হবে সেটা কিন্তু আমি এই যে দেখেন শুরুতে বলে দিয়েছি, এই যে সফটওয়্যার সিলেকশন, খেয়াল করছেন? এই যে সফটওয়্যার সিলেকশন খেয়াল করেন। তো এখানে আপনি কি কি নেবেন এখানে বলা আছে, কি কি দেখেন পড়েন, এই 10টা জিনিস নেবেন। কি কি, কেন নেবেন, কি এগুলো আমরা আলাপ, এগুলো পরেও করা যায়, যেমন ডিবাগিং টুলস, নেটওয়ার্ক ফাইল সিস্টেম ক্লায়েন্ট, নেটওয়ার্ক সার্ভার, পারফরম্যান্স টুলস, ভার্চুয়ালাইজেশন টুলস, ডেভেলপমেন্ট টুলস, গ্রাফিক অ্যাডমিনিস্ট্রেশন টুলস, আরপিএম ডেভেলপমেন্ট টুলস, সিকিউরিটি টুলস এবং সিস্টেম টুলস, এগুলো আপনার নিতে হবে। তো এখান থেকে খেয়াল করেন কি ভাই আমার মনে হয় যে গুই মোড দিয়ে যখন পরে দরকার হবে আমরা পরে নিলে মনে হয় সেটা আর ভালো হতো না, মানে আমরা তাহলে আর বুঝতে পারতাম যে কিভাবে এগুলো অ্যাড করে বা ইয়ারে সেইগুলো। না, প্রথমে যেটা করতে হয় যারা একদম কিছুই জানে না তাদের জন্য প্রথমে বেটার কি বলেন জিইউআই মোড, কারণ আমি সব কাজ করাবো কোথায়, আপনাকে না না আমি সেটাই জিইউআই বলতেছি ছাড়াই যে করব। হ্যাঁ, পরে আপনি জিইউআই, আমরা জিইউআই ব্যবহার করব না বললেই চলে, কিন্তু প্রথমে একটু না না, আমি তা বোঝানোর বলতেছি জন্য না, করতে বলতেছি হবে। এই সাইটে যদি আমি সিলেক্ট না করি, আমি যদি সার্ভার উইথ গুই দিই তাহলে কি সবই ইনস্টল হয়ে যাবে? না 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 না, ও আচ্ছা সেটা না, সব ইনস্টল হবে না, সব আমি ইনস্টল সেটাই হবে না। বলতেছি। না না না, হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি যদি জিইউআই দিই তাহলে কি হবে না, সব ইনস্টল হবে না, বেসিকটা হবে, আর এগুলো দিলে সেই সেটাই। টুলস গুলো হবে। আচ্ছা, বুঝতে পেরেছি, আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি, সরি। এখান থেকে যেটা নেব সেগুলো হবে, আর যদি না নেই একটাও হবে না। ওর একটা বেসিক আছে বিল্ড, এটা হবে। না, আমি সেটাই বলতেছিলাম যে বেসিক গুলো এখন থাক, পরে আমরা স্টেপ বাই স্টেপ না, অ্যাড করবো, এগুলো সেটা কিছু নিতে বলতেছি। হবে, কারণ আমাদের কিছু কাজ আছে, কিছু কাজ আছে, কারণ আমরা তো ওই যে প্রিরিকুইজিট সার্ভার ডেভেলপ করব না, এই জন্য লাগবে, জি, এই জন্য এগুলো কারণ আমরা লাগবে। তো নর্মালি গুই মোডে এসে আমরা তো দেখা যাচ্ছে যে যদি প্রোডাকশন লেভেলে তো স্বাভাবিক হচ্ছে কমান্ড মোডে কাজ হয়, সেই জন্য বলতেছি যে তখন তো আমরা মোবাইলে বা টার্মিনালে যাই, আমরা তো এগুলো আমাদের এগুলো আলাদাভাবে ইয়ে হ্যাঁ, করতে হবে। আপনি যে এগুলো তো পরে করবেন, কিন্তু আপনার ডাটাবেস সেট আপ করতেই আপনার বেশ কিছু কাজ করতে হবে, এবং সেই জি কাজ করার জন্য একটু গ্রাফিক্যালও যদি আপনাদেরকে দেখাই যে এটা কোন জায়গায় গিয়ে কাজটা হয়, তাহলে আপনার জন্য বুঝতে একটু বেশি সুবিধা হবে। বুঝতে ওকে, পারছেন? ঠিক আছে। জি। আপনারা চাইলে আপনারা এটা সিলেকশন ছাড়াও নর্মাল সার্ভার মোডে করে নিতে পারবেন, বাট এটা দেখেন। তো ডিবাগিং টুলস, তারপর কি নেটওয়ার্ক ফাইল সিস্টেম, এগুলো নিতে হবে, এখানে কোনো একটা মিসিং গেলে খুব একটা ক্ষতি হবে না। তো দেখেন এখান থেকে কি নেটওয়ার্ক ফাইল সিস্টেম ক্লায়েন্ট, নেটওয়ার্ক সার্ভার, পারফরম্যান্স টুলস, হ্যাঁ, তাই না? এখান থেকে স্ক্রল বার আছে দেখবেন, তারপর ভার্চুয়ালাইজেশন টুলস, তারপরে কি নিয়েছে ডেভেলপমেন্ট টুলস, গ্রাফিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন টুলস, হ্যাঁ, আরপিএম ডেভেলপমেন্ট টুলস, তারপরে হলো সিকিউরিটি টুলস এবং সিস্টেম টুলস। ওকে, সো আরো দুই একটা যদি মিসিং যায় কোনো অসুবিধা নেই, বাট এগুলো আপনি নেবেন। আমি ডান প্রেস করলাম, ডান প্রেস করার পর মোটামুটি আমার কাজ শেষ। আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেম, এখানে আসবেন। এখানে এসে আপনি যেটা করবেন, এই যে ইথারনেট খেয়াল করেন, তাই না? ইথারনেট, ইথারনেট আপনারা সবাই খেয়াল করিয়েন, রানা ভাই সহ যারা আছেন জি স্যার, জি স্যার, খেয়াল করুন। এখানে একটা ইথারনেট তৈরি হবে, এটা অন করে দিবেন, মানে আমরা নেটওয়ার্কটা এখনই ইন্টারনেট ব্যান্ডউইথটা ট্রান্সফার করে দিব, হ্যাঁ, কারণ আমাদের ফিউচারে জি স্যার, লাগবে। এটা অবশ্যই ঠিক এখানে অন করে দিবেন, অন করে দিবেন। এবং একটা খেয়াল জি রাখেন, স্যার, আমাদের একটা ইথারনেট এখানে প্রোটোকল অ্যাড হয়েছে, সেটা নাম হলো ইএনএস 160। কি নাম হয়েছে বলেন? আমরা কিন্তু ENS ইথারনেট 160 পাবো, ইথারনেট সিস্টেম পাবো, সেটার নাম কি ইএনএস 160। এই যে ইএনএস 160, আপনার কাজ এতটুকুই। এখানে চাইলে হোস্ট নেম এখনই চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমরা ম্যানুয়াল কিভাবে চেঞ্জ করি এটা পরবর্তীর জন্য রেখে দিলাম। তো নেটওয়ার্কে Yes. রেখে জাস্ট এটা অন করে দিবেন, দেন ডান। ওকে, নাও এভরিথিং ইজ ফাইন। দেন আমাদের যেটা করতে হবে, রুটের পাসওয়ার্ড দিতে হবে। রুট কি, যে একটা সিস্টেমের মধ্যে দুই ধরনের ইউজার থাকে, অ্যাডমিনিস্ট্রেটর ইউজার এবং নর্মাল ইউজার। তো রুট হলো এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের নাম। তো এই রুটের পাসওয়ার্ড আমরা বলে দিলাম ধরেন রুট, হ্যাঁ, এখানেও বলে দিলাম কি রুট। রুটের পাসওয়ার্ড কি দিলাম, রুট দেওয়া যায়, অসুবিধা নেই। এই দুইবার প্রেস করতে হচ্ছে ডান। ওকে, যখন এই রুটের পাসওয়ার্ড দিয়েছি এবং এগুলো সিলেক্ট করেছি, দেখেন এখন কিন্তু এটা কি হয়েছে, বিগিন ইনস্টলেশন হয়েছে। আর আপনি চাইলে এখানে একটা নতুন ইউজারও তৈরি করে নিতে পারেন, কারণ প্রথম যখন আপনি ওপেন করবেন তখন একটা ইউজার তৈরি করে নিতে হয়। তো আমরা এখানে এবিসি নামে একটা ইউজার তৈরি করলাম, পাসওয়ার্ড কি দিলাম বলেন,
এবিসি হ্যাঁ। কনফার্ম পাসওয়ার্ড এবিসি, এটা হলো একটা ABC নর্মাল ইউজার থাকতে হয়, না হলে লাস্টে সে আবার কি আমাকে ইউজার নেম চাইবে। তো সব কিছু করলাম, আমি আবার দেখাচ্ছি। আমি এখানে কি কি করলাম, ডেট টাইম চুজ করলাম, কি বলেন ডেট টাইম, ডেট টাইম তারপরে ইনস্টলেশন ডেস্টিনেশন Installation এখানে আমি পার্টিশন destination। করলাম, বিভিন্ন মান পয়েন্ট অ্যাড করলাম। আর হলো সফটওয়্যার সিলেকশন, Software সেখানে আমি selection। সার্ভার জিইউআই সব কিছু জিনিস করলাম। নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেমে গিয়ে আমি নেটওয়ার্কটাকে এনেবল করে দিলাম, একটা ইএনএস আসছে, এটা জেনে নিলাম, সুবিধা হবে। জি স্যার। আর কি রুটের পাসওয়ার্ড দিলাম, Root আর এর হলো password। একটা ইউজার তৈরি করে দিলাম, যে ইউজারটা পরবর্তীতে আমরা ফেলে দিব। কারণ এখন কেন তৈরি করলাম, কারণ রুট দিয়ে প্রথমেই আসলে এনভায়রনমেন্ট সে ঢুকতে দেয় না, ওপেন করতে দিবে না, এই জন্য একটা নর্মাল ইউজার রাখতে হয়, পরে আমরা ফেলে দিব। দেন ফাইনালি আমরা আমাদের এই সোর্স রেডি করলাম, এখন আমরা বিগিন ইনস্টলেশন। সো আমরা যে সার্ভার উইথ জিইউআই ইউজ করেছি না, যতগুলো টিক দিয়েছি সেটা Yes, sir। প্লাস আমার যে রেড হ্যাট সার্ভার 8.10, এই ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের কতগুলো আরপিএম মানে সফটওয়্যার এখানে ইনস্টল হবে সেটার একটা কাউন্টিং সে এখানে দেখাবে, এবং আমাদেরকে ইন দ্য টাইম এখানে বসে বসে অপেক্ষা করতে হবে সেই প্যাকেজগুলো, সেই আরপিএমগুলো সেখানে ইনস্টল করে ফুল মেশিন আমাদেরকে রেডি করে দিবে। আমরা বসে থাকবো না, আমরা ইন দ্য টাইম পড়াশোনা করব, কি বলেন, কিছু জিনিস জানলাম, কিছু পড়াশোনা করলাম, তাতে আমাদের একটু কাজকর্ম একটু আগাবে আর কি। সময় লাগে প্রায়, এটা ধরেন কত, আচ্ছা টাইম কতটুকু লাগে দেখি, বেশি টাইম লাগলে আপনাদেরকে আজকে আর আমি কষ্ট দিব না, হয়তো ছেড়ে দিব। ও এটা প্রায় ভাই 25, লাগবে প্রায় আধা ঘন্টার উপরে হ্যাঁ লাগবে। এই যে আমি লিখে রেখেছিলাম বিভিন্ন সময় 25 মিনিটস আর 30 মিনিটস পর্যন্ত আপনাকে এটা 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। হ্যাঁ, তো এইখানে এইটা একটু দেখেন, যদি দেখেন এইখানে তাহলে কি কি করতেছে, সার্ভার উইথ জিইউআই, এটা সফটওয়্যার সিলেকশন, তারপর কি বলেন ইনস্টলেশন ডেস্টিনেশন, এখানে কাজ আছে তাই না, কত জিবি কি পার্টিশন করবেন, এটা আগে পরে করলে কোনো ক্ষতি নেই, বুঝতে পেরেছেন কিনা ভাই? জি আপনি স্যার। আগে পরে করবেন, যেমন আমি আগে এটা করে এইবার এখানে গিয়েছি, এটা অসুবিধা নেই। কিডামটা Yes, sir। আপনার কিছুই করা লাগবে না, এই যে বাংলা লিখে দিয়েছি দেখছেন, কিডাম এটাতে কিছু করবেন কিডামে না, জি কিছুই করতে হবে না। হ্যাঁ, নেটওয়ার্ক হোস্টে শুধু কি করবেন, কিছুই করব না। আচ্ছা নেটওয়ার্ক হোস্ট নেমে কি হয়, নেটওয়ার্ক হোস্ট নেমে কিছু করব না, এখানে আইপি সেট করব না, হোস্ট নেমও চেঞ্জ করব না, এগুলো পরে করব। ওএস ইনস্টল স্যার। হওয়ার পরে জাস্ট ওইটা অন করে দিতে হবে, এই কথাটা হয়তো এখানে লেখা নেই, আমি আবার জি, অ্যাড স্যার। করে দিব, ওই জাস্ট নেটওয়ার্কটা অন করে দিতে হবে, এটা আমি Yes। ইনক্লুড করে দিব আপনাদেরকে। আর রুটের একটা পাসওয়ার্ড দিব, এই তো। আর ইউজার ক্রিয়েশনে আমরা নর্মাল একটা ইউজার ক্রিয়েট করবো, যেটা বললাম ফুল নেম, আমি হয়তো একটা নাম দিয়েছিলাম, আপনার মতো রাখবেন। ওভারঅল sir। আপনাকে 25 থেকে 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখানে কি কি সিলেকশন হবে এখানে একটু পরেই দেখা যাবে, আমরা দেখতে পাবো যে ওই কতগুলো আরপিএম বা প্যাকেজ এখানে ইনস্টল করবে বা এই পুরো সিস্টেম ডেভেলপ করতে তার কি কি করতে হবে এখানে। এটা ইনস্টলেশন হওয়ার পরে তো মনে হয় ইয়াম কনফিগার করবেন না? হ্যাঁ, এরপরে কি কি করব, এটা এইটা ইনস্টল হওয়ার পরে আমাদের এই যে এখানে আসছে, আমি এটা অপেক্ষা করতেছি প্রায় 1700 কত বলেন 63টা ফাইল আমাদের এখানে কিন্তু ইনস্টল হচ্ছে। ওই যে আমি জিইউআই যতগুলো স্টিক দিয়েছি না, হ্যাঁ, ওইটার উপরে জি, আসলে স্যার। প্যাকেজ আরপিএম গুলো রেডি করে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক একটু মানে আমি আমরা যেটা বলতেছিলাম যে এরপরের যে আমাদের কাজ হবে কি কি চলেন সেটা একটু আমি রিভিউ দেই। আমরা এরপরে চলে যাব হলো আমাদের এখানে আইপি এবং হোস্ট নেম সেট আপ করবো, কারণ ওই মেশিনটার আইপি এবং হোস্ট নেম লাগবে। কেন আইপি হোস্ট নেম লাগবে আমি যখন এটা সেট আপ দেখাবো তখন আবার বলবো, কারণ আমাদের মেশিনে দেখেন একটা তো হলো কি আমার এই বেজ মেশিন মানে আমার ল্যাপটপ তাই না, এই ল্যাপটপ এই যেটা, তো এটার মধ্যে আমি কি দিব বলেন, এটার মধ্যে আমি ভার্চুয়াল মেশিন তৈরি করছি কিনা বলেন, কথা বলেন, জি স্যার। জি ভার্চুয়াল স্যার। মেশিন তৈরি করছি তাই না, আমার সাথে কথা না বললে কিন্তু আওলায় যাবেন, একজন থাকেন, জি স্যার। যে থাকবেন জি তার স্যার। বেশি সুবিধা হবে। এটা হলো বেস পিসি তাই না, এটা কি ভিএম মেশিন নাকি, ভিএম মেশিন। জি ভিএম স্যার। পিসি ভিএম। এখন আমার যে রাউটিং মানে আমার যে এই ওয়াইফাই কানেক্ট আছে কোথায়, বেস পিসিতে কিনা, তো জি বেস স্যার। পিসিতে আছে। আমার এই মেশিনে বিভিন্ন ধরনের কনফিগারেশন বিভিন্ন কাজে আমার ইন্টারনেট লাগবে, কি লাগবে বলেন, এখন সেই ইন্টারনেট ইন্টারনেট পাবে কোথা থেকে, বেস পিসি থেকে পাবে কিনা, বেস পিসি পাবে। থেকে পাবো। এখন একটা সমস্যা আছে এখানে, সমস্যা হলো যে আমি এখন যখন যেহেতু নেটওয়ার্ক এটা অন করে দিয়েছি ওই সময় ইএনএস 130 60 না কত ছিল 160 160 অন করে দিয়েছি,
তার মানে কি সে এখন আমার রাউটারের ডিএসসিপি থেকে আইপি পাবে, তাই না? কিন্তু জি স্যার। সামহাও আমি যদি এখন এই আইপি কনফিগার না করে দেই, তাহলে যেটা হবে, পরবর্তীতে যখন আমি আমার এই ল্যাপটপ নিয়ে অফিসের মেশিনে যাব বা অন্য কোনো ক্লায়েন্টের জায়গায় যাব বা অন্য কোথাও, এই রাউটার ছাড়া এই আমার যে ওয়াইফাইটা হলো ওয়াইফাই নাম, আমার রাউটারের ওয়াইফাই নামই হলো ওয়াইফাই নাম দিয়েছি আমি, অন্য জি কোথাও স্যার। যাব, তখন সে আবার ডিএসসিপি দিয়ে তাকে আবার হয়তো অন্য আইপি দিবে, জি স্যার। তখন আমার জি স্যার। বারবার আইপি চেঞ্জ করতে হবে কানেক্টিভিটির জন্য। হ্যাঁ, এই মেশিন থেকে এই মেশিন আমাকে পিং করে পেতে হবে, ডাটা ট্রান্সফার করতে হবে, অনেক কাজ করতে হবে আমাকে। দ্যাটস ওয়াই আমি যেটা করব, আমার এখানে দুইটা স্বার্থ। একটা স্বার্থ হলো আমি যে নেটওয়ার্কে যাই না কেন তাকে আমি ব্যান্ডউইথ দিব, কি দিব বলেন, ইন্টারনেট দিব, ব্যান্ডউইথ দিব। এবং ইন্টারনেট দেবো ঠিকই, কিন্তু আমি আইপি এখান থেকে নিব না। আমি যেটা করব, এই যে ভিএমওয়ার ইনস্টল করছি কিনা বলেন, এই জি স্যার। ভিএমওয়ারের নিজস্ব নেটওয়ার্ক সিস্টেম আছে, কি আছে বলেন, নিজস্ব নেটওয়ার্ক নিজস্ব সিস্টেম network। আছে। এই নেটওয়ার্ক সিস্টেমে এইখানে আমি একটা আমার কাস্টমাইজ আইপি ইউজ করব। সেম সিরিজে যেহেতু ভিএমওয়ার দিয়ে আমি ঢুকবো, এইখানের একটা আমি সেম সিরিজে একটা আইপি আমি এই ভিএম এর সেটআপ এখানে করে বসাবো। দেব। সেটআপ করে দিলে আমার এখানে দুইটা নেটওয়ার্কিং হচ্ছে। একটা হলো আমি এই ভিএম কে কমিউনিকেট করব উইথ মাই পার্সোনাল ভিএম পিসি, মানে বেস পিসির ভিএম দিয়ে, বাট ইন্টারনেট ঠিকই পেয়ে যাব। জি স্যার। বুঝছে কিনা? তাহলে এই পুরো প্রসেসটার জন্যই আমরা কি করব বলেন, আইপি সেটআপ করব। এটা কিভাবে করব আমি আপনাদেরকে তো দেখাবোই সামনে, একটু অপেক্ষা করতে হবে। দেন আমরা কার্নেল প্যারামিটার এবং রিসোর্স লিমিট প্রিরিকুইজিট প্রিইনস্টল ক্রিয়েট করব, ফাইল ক্রিয়েট করব, তারপর ইয়াম কনফিগার করব। দেন আমাদের প্যাকেজ ইনস্টল করতে হবে, বেশ কিছু আরপিএম ইনস্টল করতে হবে। তারপরে আমরা গ্রুপ তৈরি করব, আমাদের ডেটাবেজ এবং এএসএম এই দুইটার জন্য আলাদা আলাদা দুইটা ওএস গ্রুপ তৈরি করব, মানে ইউজার তৈরি করব। তারপরে বিভিন্ন ডিরেক্টরি তৈরি করব আমরা এএসএম গ্রিড ডেটাবেজের জন্য। তারপরে এএসএম ডিস্ক তৈরি করব। তারপরে ওরাকেল এএসএম কনফিগার করব। দেন এএসএম ডিস্ক ক্রিয়েট করব, মানে এএসএম ডিস্ক অ্যাড করব, পার্টিশন করব, কনফিগার করব, ক্রিয়েট করব। এই তিনটা সম্পূর্ণ এএসএম এর জন্য, পুরো এএসএম এর জন্য এটা, হ্যাঁ, জি স্যার। পুরো এএসএম এর জন্য। দেন ফাইনালি গিয়ে আমরা ব্যাশ প্রোফাইল তৈরি করব ওরাকেল ইউজারের জন্য এবং গ্রিডের জন্য। তারপরে গ্রিড সফটওয়্যার ইনস্টল করব। তারপরে গিয়ে লাস্টে ওরাকেল ডেটাবেজ ইনস্টল করব। এবং এগুলো স্যার ডেটাবেজ ইনস্টলেশনটা মানে অনেক দিল্লি বহুদূর এই রকমের কথাটা, হ্যাঁ। বুঝছেন? এই হলো Yes, sir. পুরো প্রসেসটা আর কি। যখন ডাটাবেস ইনস্টল করবেন আর কি, তখন তো ভিএম এ তো ইন্টারনেটও থাকবে, তাই তো? হ্যাঁ, ইন্টারনেট থাকবে, পিং করে পাবো, মোবাইল এক্সট্রিম দিয়ে আমি আমার বেস পিসি থেকে, দেখেন কি কি এটা লাগবে কেন, মোবাইল এক্সট্রিম, পুটি, ওএনএসসিপি, এগুলো দিয়ে আমি এই মেশিনে সবসময় যেন ঢুকবো, যে কোনো নেটওয়ার্কে থাকি না কেন। ইভেন আমার এখানে যে এসকিউএল ডেভেলপার আছে কিনা বলেন, এসকিউএল ডেভেলপার, এসকিউএল প্লাস আছে না উইন্ডোজে, এই এসকিউএল sir. প্লাস থেকেও আমি এই আমার এসকিউএল উইন্ডোজের এসকিউএল প্লাস থেকেও আমি এখানে ঢুকতে পারবো, ডাটাবেজে এসকিউএল ডেভেলপার টোর থেকেও আমি এখানে ঢুকতে পারবো, বুঝছে কিনা? জি মানে স্যার। আমি আপনাদেরকে টিএনএস এপিআই ক্রিয়েট করা শেখাবো, টিএনএস এপিআই, হ্যাঁ। জি এবং স্যার। এটার জন্য এই মেথডটা একদম একটা পারফেক্ট একটা মেথড। জি স্যার, আসলে পারফেক্ট এটা। এটা ভাই, এটা আর আপনারা একটু হয়তো বলুন। অনেকে শোনেন নাই বা দেখেন নাই, অসুবিধা নেই, দেখবেন আমি সুন্দর করে পড়িয়ে দেবো, ভয় নেই। বলতেছিলাম কি যে বলেন, ধরেন যে বলেন। যেটা আমরা রেড হ্যাট 8.10টা দিচ্ছি আর কি, হ্যাঁ, হুম। অনেক সময় ইন্টারনেট থাকলে আপনার ইয়াম আপডেট করার সময় দেখা যাচ্ছে যে রেড হ্যাটের ভার্সনটা চেঞ্জ হয়ে যায় আর কি। না, রেড হ্যাটের ভার্সন চেঞ্জ হবে না এবং ইএম আপডেটও করা লাগবে না, কারণ এখানে রেড হ্যাট 8 এর মধ্যে ওদের আবার জিইউআই প্লাস ওর ডেস্কটপ মোড পাওয়ার জন্য ওইখানে একটা ছোট রেজিস্ট্রেশন চায়। এটা 7.9 পর্যন্ত ছিল না, বুঝছেন? এবং সেই জি, জি। প্রক্রিয়াটা আমার কাছে আছে, আমি দিব আপনাদেরকে, দেখাবো। ওইটা করে নিলে আর কোনো আপডেট টাবডেট হবে না, যেখানে যতটুকু হবে ওটুকু সিলগালা হয়ে যাবে, ভয় নেই। আচ্ছা 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 আচ্ছা। ওইটা ওই ভয় পাবেন না, ওইটা কোনো অসুবিধা হবে না। আর ডাটাবেস তো 19C দিবেন না, তার উপরে 19C, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 19C দিব, ডাটাবেস 19.3 দিব, আচ্ছা। আর এবং এএসএম হচ্ছে যে গ্রিডও 19C দিব, 19C হ্যাঁ, দিব। এবং এবং দেখা যাচ্ছে যে আপনার যে বেস পিসি আছে, বেস পিসিতে যদি আপনি টোড দেন আর কি, টোড থেকে তো সেটা অবশ্যই কানেক্ট মোবাইল স্ট্রিমের মতো কানেক্ট হবে। প্লাস হ্যাঁ হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোড কানেক্ট হবে, এখন দেখা যাচ্ছে এসকিউএল। আপনার বেস পিসিতে যদি উইন্ডো ওরাকল 11G থাকে, আপনি শোনেন, সেক্ষেত্রে আমার না- বেস পিসি যদি 11G থাকে, 10G থাকে, 6G থাকে, 19C থাকে, প্রত্যেকটা ডাটাবেজের সাথে এর এই রেড হ্যাট লিনাক্স সার্ভারে 19C কানেক্ট করাই দিব, ওকে?
বেস জি 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 পিসির ভিতর থেকে টোট মোবাইল স্ট্রিম অমুক সমুক এই সেই হাবি জাবি এসকিউএল ডেভেলপার যত গোষ্ঠী সহ যা আছে সব কানেক্ট করবে। ওকে, জি 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 খেলা শেষ। জি ওকে, ঠিক খেলা আছে, শেষ। ঠিক আছে, কোনো কিছু বাদ থাকবে না ইনশাআল্লাহ। চলেন দেখি এখানে আরপিএম এর খবর কি। এই যে 671টা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের এটাই তো এখনো হয়তো 5 মিনিট হয়েছে, আরো বেশ কিছু সময় লাগবে। তো এখন আপনাদের ইয়া কি, আপনারা আমি আরো কি আলোচনা করব নাকি না এই পর্যন্ত আমি রেখে দিব, বা পরে আমি এটার আপনাদের ভিডিওটাকে কমপ্লিট করে আপনাদেরকে আপলোড করে দিব, না আপনারা থাকবেন, কি বলেন? ওইটাই করেন স্যার, যেটা বলছেন আর কি। কোনটা? স্যার ওই আপনার ইনস্টলেশনটা আপনি একবার রেকর্ড করে হুম একবার, তাহলে স্যার আমরা আগে সার্ভারটা রেডি করি, হুম। ওইটা দেখে তারপর স্যার পরের ধাপে গেলাম আর কি। আচ্ছা, তাহলে জাস্ট এইটার ফিনিশিং মানে এইটার ইনস্টল শেষে গিয়ে দুটো ক্লিক করতে হয়, সেটা দিয়ে আমি আজকে আপনাদের ভিডিওটা আপলোড করে দিব না, এবং জি নেক্সট স্যার, ক্লাসে জি আপনারা এইটুকু করে রাখেন, এখান থেকে শুরু করলাম। জি স্যার, ওইটাই বেটার হয় স্যার। কি বলেন, বাকিরা কি বলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ওইটাই আমাদের, স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তাহলে, হ্যাঁ এই তো জি এই স্যার। আচ্ছা, আর ওই কথা। যে আপনি হচ্ছে যে গুগল বলেন। ড্রাইভ থেকে মানে ওই যে ইয়ে রানা ভাই শেয়ার করবে ওই গুগল ড্রাইভে আমি যে মেইলটা দিছি ওই মেইল থেকে হচ্ছে যে অলরেডি ইয়েগুলো হ্যাঁ ভাই আপনার মেইলে অলরেডি আপনার লিংক চলে গেছে, আপনি দেখেন। আচ্ছা অ্যাডমিন আচ্ছা ডিবি অ্যাডমিন নামে আচ্ছা, একটা আমি আপনাদের একটু আরো ক্লিয়ার করে দেই। আমরা এই গ্রুপে যে কয়জন আছি ডিবি গ্রুপে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দিয়েছি, আপনারা সবাই কানেক্টেড, তাই না? তো আমাদের একটা গুগল ড্রাইভ আছে আগে থেকেই, কারণ এখানে ওই যে রানা ভাই সহ ওনারা আগে থেকেই আমার থেকে কোর্স করছেন বিভিন্ন ধরনের অনলাইনে। তো ওনাদের আমাদের একটা ড্রাইভ আছে, রানা ভাই মেনটেন করেন। তো এই ড্রাইভে আপনাদের ইমেল দিয়ে উনি হয়তো অলরেডি একটা শেয়ার করে দিয়েছে আপনাদেরকে। হ্যাঁ, শেয়ার করে দিয়েছে আপনাদের, একটা ফোল্ডারের শেয়ার পাবেন ওই গুগল ড্রাইভ থেকে। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, আর আমি যেটা করব ওই ফোল্ডারে সবকিছু আপলোড করে দিব, আজকের ভিডিওটা ক্লাস, মানে ওইখানে আমাদের ভিডিও টিডিও ওইখানে সব পাবো। ভিডিও থেকে শুরু করে সমস্ত রিসোর্স, আমার ডকুমেন্টেশন, এবং আজকের যে সফটওয়্যার যেগুলো দিয়ে আমি আপনাদেরকে এই সফটওয়্যার ইনস্টলেশন করাবো, সবগুলো এখানে থাকবে। হ্যাঁ, এবং এই জি জি সফটওয়্যারটা আপলোড করে থাকবে দেবেন, নাহলে আপনি এটা পাবেন কোথা থেকে? এই যে পুরো ফোল্ডারটা দিব, অবশ্যই। বাট শুধু এইটা থাকবে না, রেড হ্যাট সার্ভার থাকবে না, কারণ এটা তো 13 জিবি 14 জিবি, এইটা থাকবে না, বাকি সব থাকবে, এটা ছাড়া সবটুকু থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা? এই যে জি জি এই বুঝতে পারছি। সবটুকু এই আপলোড করা থাকবে, সফটওয়্যার হিসেবে থাকবে, আর ভিডিও আপলোড করে নিব। এটা হয়তো সফটওয়্যারটা থাকবে 1-2 দিন, এরপর এটাও ডিলিট করে দিবে, না হলে আমার স্টোরেজ তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? না না এটা আমরা নামে ফেলবো আপনারা সমস্যা নেই। নামাই দিবেন, তবে থাকলো আরো 15 দিন থাকলো, অসুবিধা নেই, 1 মাস, কারণ আমাদের আরো তো 6-7 জিবি গেলে তো আরো অনেক স্টোরেজ থাকবে, তাই না রান্না ভাই? জি তো তাড়াতাড়ি না ডিলিট করলেও চলবে ধরেন। জি স্যার, ওইটা মানে আমরা পরে এটা স্যার ডিলিট করে পরে দেব আর কি। হ্যাঁ, আরেকটা বিষয় হলো আমি এখান থেকে হয়তো এই ভিএমআইটা ফেলে দিব, আপনাদের তো রার থাকবে, এবং উইন্ডার করার জন্য এই উইন্ডার সফটওয়্যার দেওয়া আছে। হ্যাঁ, এই তো এইটা জি আপনারা স্যার। পেয়ে যাবেন। ঠিক আছে, বুঝছেন কথা সবাই? জি স্যার, ইয়া আমি বুঝতে পারছেন? লিংকটাও শেয়ার করে দিছি এতে, ওই যে আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপে আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন পুরোটা ফাইন শেয়ার করে দিছি। ফাইন ফাইন, এত হইলে স্যার আমার 3-4টা বিষয় একটু জানা ছিল বা শিওর শিওর দেখতে শিওর ছিল। শিওর, বলেন বলেন বলেন, আমি প্রথমত আছি। স্যার এই যে রেড হ্যাট লিনাক্সে যে আমরা যেভাবে সেট আপ করতেছি না স্যার, হুম, এটা তো আমরা চাইলে স্যার সেন্টোসে সেম ভাবে করতে পারবো না স্যার? সেন্টোসে এই ঠিক সেম ভাবে না, ওখানে আবার কিছু আরপিএম প্লাস কিছু টুকটাক কিছু পরিবর্তন আছে, আরপিএম আচ্ছা জনিত বিষয়, কিন্তু ম্যাক্সিমাম কাজই সেম, ম্যাক্সিমাম কাজই হয়তো সেম। আচ্ছা, বুঝছেন? এই একটা স্যার। দ্বিতীয়, হ্যাঁ বলেন বলেন বুঝতে পারছি স্যার, বলেন। মানে কাছাকাছি হবে স্যার, তাই না? মানে হ্যাঁ, সেম না কাছাকাছি হলে। হবে, কাছাকাছি হবে, কাছাকাছি হবে। আচ্ছা, দ্বিতীয়টা হলো স্যার যে আপনার ইসে কি বলে যে না, ওই আমি একটু স্যার আমার স্ক্রিনটা শেয়ার দিতে চাচ্ছিলাম, যে আমার ওই যে আপনি যে লিঙ্কটা দিচ্ছেন না স্যার, রানা ভাই বলতেছো ওটা যে ফাইলটা সাইজ বড় না, হুম হুম। ওটা স্যার আমি আসলে মানে পাচ্ছি না, একটু আচ্ছা দেখা আচ্ছা, যাবে আমি কি স্যার? আমি আমি এই ভিডিওটা একটু শেষ করে আপনারটা আমি দেখতেছি। হ্যাঁ, বুঝছেন কিনা? উম, আচ্ছা, মানে না আমি আপনি ওই আজকে লিংকটা পাচ্ছেন না, তাই তো? মানে ওই না লিঙ্ক পাচ্ছি, কিন্তু মানে যেটা ডাউনলোড করতে পাচ্ছি ওটা তো সাইজ তো 8 জিবি, যেটা বললাম না স্যার ওইটা হয়, কিন্তু 13 জিবি তো পাই না স্যার, এটা বলতেছি। পাচ্ছেন না। না না, আরো কেউ করছে কিনা, রানা ভাই তো বললো 13 জিবি পাইছে, আর অন্য কেউ করছে কিনা, আমি কি ভুল করলাম? আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি তাহলে নাকি।
জি স্যার। একটু ঢুকবেন স্যার একটু লিংকে। আচ্ছা আমি দেখতেছি, হ্যাঁ সেটা স্যার হোয়াটসঅ্যাপে লিঙ্কটাতে যদি থাকে খোলা দেওয়া আছে না? হোয়াটসঅ্যাপটা। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি, চল। জাস্ট ডাউনলোড করবো না, জাস্ট দেখলেই হবে স্যার যে যে কত জিবি স্যার। ডাউনলোডে গেলেই তো বোঝা যাবে। আচ্ছা আপনি যদি শেয়ার দেওয়া আর আছেন তাই তো, আপনি শেয়ার দিলেই তো ভালো হয় তাই না নাকি? হ্যাঁ হ্যাঁ বললেন দেখতে স্যার। সমস্যা নেই। আচ্ছা আপনি শেয়ার দেন তাহলে, হ্যাঁ আপনি শেয়ার দেন, আমি শেয়ার বন্ধ করে দিচ্ছি। কাজ, মানে ফ্রি চালাতে পারবো না, চালানো যাবে তো স্যার না? হ্যাঁ ফ্রি চালাইতে পারবেন, আপনাকে ধরবে না, কিন্তু এন্টারপ্রাইজ লেভেলে আসলে আপনি ফ্রি, আমরা না হয় চালাইতে চাই, কিন্তু বড় বড় কোম্পানি সে তো ফ্রি চালাতে চায় না, সে তো চায় যে আমি লাইসেন্স নিব। বুঝেন না কথাটা? কিন্তু আমার কাছে স্যার মনে হয় সেন্টোসটাই ভালো লাগে স্যার, মানে জাস্ট আমার অপিনিয়ন স্যার। হ্যাঁ ভালো কারণ আমরা লাগে, ওই যে সেন্টোস ওইটার তো কিছু অবশ্যই এক্সট্রা সুবিধা কমান্ড আছে। একই, সেন্টোস এবং রেড হ্যাট লিনাক্স সেন্টোস, কমান্ড একই। লিনাক্স, ওরাকেল লিনাক্স এগুলো সব ইউনিক্স কোডের, তাই না? ইউনিক্সের সব বেজ এক। ভাই আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করি, বলেন বলেন। আমরা যে 47 জিবি নিলাম রুটের আন্ডারে, না প্রোডাকশনে তো আসলে এটা ভাগ ভাগ করে বিভিন্ন প্রোডাকশনে, ডিরেক্টরিতে। প্রোডাকশন সিস্টেমে আপনি যেটা করবেন, তখন সোয়াপ আর টেম আর রুট, এই তিনটা জায়গায় আপনি বেশি বরাদ্দ দিবেন। কি কি বলছি বলেন? সোয়াপ, সোয়াপে, টেম আর হলো টেম্পে আর রুট। রুটে, রুট, রুট হইলো আপনার ডাটাবেস। দ্যাট আমরা মানে আসলে রুটে স্ল্যাশে। আমরা বেশি দিব না, আসলে আমরা যে আপনি যদি এএসএম সিস্টেম নেন তাই না, তাহলে ডেটার ভলিউম নিয়ে আপনার কোনো চিন্তাই করা লাগবে না যদি এএসএম সিস্টেম নেন। কারণ কি? কারণ আপনি ওখানে আলাদা ডিস্ক অ্যাড করে দিবেন। কি করে দিবেন? ডিস্ক, ডিস্ক অ্যাড করবে ওখানে, হার্ড আচ্ছা। ডিস্ক, ডিস্ক অ্যাড করে দিবেন আপনি এএসএম সিস্টেম যদি ইউজ করেন। আর যদি এএসএম সিস্টেম না ইউজ করেন, তাহলে আপনাকে ওই প্রথমে হার্ড ডিস্কের চিন্তা করতে হবে যে আমি ডিস্ক কতটুকু নিয়ে রাখবো একবারে। ওটা তো মানে পরে আমরা এসএম যেটা ম্যানেজমেন্ট যেটা আমরা করবো আর কি, কিন্তু আমি বলতেছি যখন আমরা প্রোডাকশন লেভেলে রেড হ্যাট কনফিগার করব, যখন আমরা ওই যে রুটে একসাথে যেমন এগুলো না, আমার যদি 500 জিবি হার্ড ডিস্ক থাকতো কথা কথা, হ্যাঁ যদি তাহলে তো 500 আমি জিবি অবশ্যই থাকতো, সোয়াপ। হ্যাঁ বলেন। যদি 500 জিবি থাকতো, তখন আপনি ওই 77 জিবির জায়গায়, 70 জিবির জায়গায় ওইটা বাড়ায় নিতেন। সেক্ষেত্রে সোয়াপও যে ওই পরিমাণ বাড়বে, টেম্পো যে বাড়বে, সেটা এমন না। আচ্ছা, এটা আমি না আপনাদের তখন দেখা যাচ্ছে যে ক্যালকুলেশন আমরা সামনে ওই যে যখন সেশন করব 201 আপনাদের, 202 এগুলো তো যখন আমরা করবো আর কি, হ্যাঁ। আলাদা ডিরেক্টরি ওগুলোর জন্য কি আলাদা তখন এ না লাগবে না না না, একটা? তখন সব রুটে দিবেন, রুটের মাধ্যমে রুট থেকে সব নিবে আর কি, রুট থেকে ডিরেক্টরি বানাবে সব রুটে, যখন রুটই বানাবে রুট থেকে সব কালেক্ট করবে। আপনি সব আচ্ছা আচ্ছা, রুটে না দিবেন, রুটে দিবেন। তো রুটে বিগ অ্যামাউন্ট দিয়ে রাখবেন, রুট থেকে আপনি নতুন নতুন ডিরেক্টরি তৈরি করবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, সব রুট রুট থেকে নিবে থেকে আর কি। হ্যাঁ মানে এএসএম দিলে আপনার হচ্ছে যে এই পাশে আমি সব যদি রুটেও দিই তাহলে সমস্যা নেই তাই তো? না সমস্যা নেই, কারণ এএসএম যখন আমরা দিব, দেখেন এএসএম দেওয়া মানে কি, মেইন স্টোরেজটা ওই ওখান থেকে নিবেই না। এই যে 70 জিবি দিছি না, এই 70 জি, জিবি এএসএম এখান থেকে 1 জিবিও ধরবে না। এএসএম এর জন্য আলাদা ডিস্ক অ্যাড করতে হয়। এবার দেখবেন পরে আচ্ছা আরো আচ্ছা, আরো 30 জিবি অ্যাড করব এএসএম ও এর জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মানে কি, আপনার স্টোরেজ নিয়ে কোনো চিন্তাই করা লাগবে না, স্টোরেজ আলাদা। ও, মানে ডাটাবেস যে ইনস্টলেশন ভবিষ্যতে করব সেটা আমার এই সেটাই 70 সেটআপের জিবিতে মধ্যে, করব না, না না না, 70 জিবিতে করব না, বা সেটা আমি যে করব এএসএম অতিরিক্ত এ। ডিস্ক অ্যাড করব সেটার মধ্যে হবে তাই তো? রাইট, এএসএম এর জন্য আলাদা ডিস্ক অ্যাড করব। দুই ধরনের ডিস্ক দিতে হয় ফাইল আচ্ছা আচ্ছা, সিস্টেম। বুঝতে এএসএম এর পারছি। জন্য দুই ধরনের ডিস্ক দিতে হয়। চলেন আমরা একটু আলোচনা করে ফেলি। এএসএম এর জন্য দুই ধরনের ডিস্ক দিতে হবে। কয় ধরনের? দুই ধরনের, দুইটা গ্রুপ তৈরি করতে হয় বাই ডিফল্ট। একটা হয় ধরেন প্লাস ডেটা নামে, একটা হয় প্লাস এফআর এর নামে। কি নামে? এফআর এ। হ্যাঁ, এফআর এ মানে ফার্স্ট রিকভারি এরিয়া ছিল না আমাদের ডাটাবেজে, এফআর এ। জি জি, আরেকটা হলো ডেটা, মানে আমাদের ফিজিক্যাল ডেটাগুলো কোথায় থাকবে, মানে এখানে ব্যাকআপগুলো সব এখানে থাকবে, এখান থেকে রিস্টোর করব। আর ডেটা, মূল ডেটাবেজে ডেটা থাকবে এখানে, ফাইলগুলো। তো ডেটা একটা গ্রুপ হবে, এফআর একটা গ্রুপ হবে। এই ডেটার জন্য আমরা দুইটা ডিস্ক অ্যাড করব, কারণ এখানে রিডান্ডেন্সি হবে নর্মাল, মানে একই ফাইল ডবল থাকবে, এই জন্য রিডান্ডেন্সি হবে। আর এটার জন্য আমরা একটা ফাইল অ্যাড করব। তো ধরেন আমাদের যেহেতু স্টোরেজ বেশি নাই, এটাকে 10 জিবি দুইটা ডিস্ক অ্যাড করব, আর এখানে দেবো 10 জিবি। কারণ এফআরএ তে থাকে এটা নর্মাল রিডান্ডেন্সি, এটা হলো এক্সটার্নাল ফাইল থাকে। তো এক্সটার্নাল ফাইল 10 জিবি দিয়েই কাজ করে। আর আপনার যে যেটা নর্মাল রিডান্ডেন্সি, সেগুলো হলো 10 জিবি দিয়ে কাজ করে। মানে 10 দিলে ইউজ করা যাবে 10, কারণ সে ডুপ্লিকেট ভ্যালু রাখবে, ডুপ্লিকেট কপি রাখবে। আমি এগুলো আপনাদের সামনে একদম, যে সময় এগুলো অ্যাড করব, কেন করব, কি করতে হয়, এই যে আমি
কথা বলছে অনেকেই মনে হয় বোঝেন নেই, এটা বোঝার কথা না। তো আমি যখন এটা অ্যাড করতে আসবো ঠিক ওই সময় আমি আবার ব্যাপক এটা আলোচনা করে দিব আপনাদের। তাহলে এএসএম এর ইয়েটা গ্রিডটা হচ্ছে ওরাকলের নিজস্ব প্রোডাক্ট কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজস্ব প্রোডাক্ট মানে কি, নিজস্ব সফটওয়্যার গ্রিড। আচ্ছা এবং আচ্ছা, নিজস্ব এবং product। র্যাকের জন্য এটা পূর্ব শর্ত, গ্রিড ছাড়া সে আচ্ছা র্যাক করতে পারবে না। তো আপনার ভবিষ্যতে র্যাক আচ্ছা, করতে গেলে একটু এগিয়ে গেল, আপনার কাজও হয়ে গেল। আচ্ছা, আমার মনে হয় কি ঠিক আপনারা আমাকে আর 2টা মিনিট সময় দেন, এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখন একটা লোড দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে এবং জাস্ট ওপেন করবো, কি বলেন, দিবেন আর 5-7টা মিনিট সময়? হ্যাঁ, দেয়া যায় দেয়া যায়। আমরা তো আছেন, পড়াশোনার বিষয়ে কথা বলতেছি। কি বলেন রানা ভাই? জি স্যার, একটু 2 মিনিট সমস্যা নেই। এক দুই 4-5 জি মিনিট স্যার। সময় লাগতে পারে। জি স্যার। সবাই দোয়া দূরত পড়েন যেন খুব দ্রুত শেষ হয়ে যায়, তাইলে স্যার এই ফাঁকে একটা জিনিস স্যার একটু শিওর জানি শিওর, স্যার। যত আলাপ আলোচনা করে ফেলেন এখন। হ্যাঁ, সেটা হচ্ছে স্যার এই আমরা তো গরিব মানুষ স্যার, বুঝলেন? গরিব, তো আচ্ছা। একটা মেশিনের মধ্যে তো স্যার ডাটাবেস দিয়ে আমাদের শেষ হবে না, আমাদের অ্যাপেক্স তারপরে মানে যা যা লাগে রিপোর্ট সার্ভার জাসপার, যদি আমরা উন্নত মতো চিন্তা করি স্যার সব দিতে পারি। হুম, তো এই যে যে আপনার ওপেন সোর্স যেমন সেন্টোস হতে পারে, রেড হ্যাট হতে পারে, যদি আরো অন্যান্য যে অপারেটিং সিস্টেম গুলো আছে ইউনিক্স মানে ইউনিক্সের, হুম, হুম, তো এখানে স্যার ওই আমরা অ্যাপাসি তারপরে ওই জাসপার হুম। রিপোর্ট সার্ভ মানে অরাকল রিপোর্ট ফর্মস রিপোর্টস, এটা কিভাবে দিব স্যার? কোথায় দিবেন? মানে এই যে রেড হ্যাটের উপরে দিব স্যার, মানে মানে রেড একটা মেশিন করেছে রাখবেন। প্রথমে যেটা করতে হবে আপনাকে, প্রথমে তো ডেফিনেটলি ডাটাবেস রেডি করতে হবে, তাই না? আমি জি স্যার। দেখাচ্ছি প্রক্রিয়াটা কি হয়, দেখেন মানে প্রক্রিয়াটা। আমি এক মেশিনে সবকিছু দিব স্যার। আচ্ছা, এক মেশিনে সবকিছু দিবেন, তার জন্য প্রথমে যেটা আপনার করতে হবে, আপনার মেশিনের কনফিগারেশন ডেফিনেটলি ভালো থাকতে হবে, তাই না? নাহলে তো আপনি জি স্যার। দিতে পারবেন না। এটা তো প্রথমে কনফিগারেশনটার দিকে তাকাতে হবে। দ্বিতীয়ত প্রথমে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, এখানে আগে ডাটাবেসটা দিতে হবে, যেটা আমরা এখন করতেছি। মানে আমাদের যে সামনের যে ইয়াটা কি বলে, প্রক্রিয়াটা আমরা যেটা করতে চাচ্ছি, কি করতে, ডিবি সেট করবো কিনা, ডিবি সেট করব। ডিবি সেট জি করতেছি, স্যার। দেখেন এই ডিবির ভার্সনটা কি উইন্ডোজ ভার্সনের কিন্তু সফটওয়্যার না, এটা কি লিনাক্স ভার্সনের লিনাক্স। সফটওয়্যার। ঠিক সেম প্রক্রিয়ায় আপনি যদি আপনি জ্যাসপার সফটওয়্যার দিতে চান, তাহলে জ্যাসপারের লিনাক্স ভার্সনটাকে আপনাকে নিতে হবে। হ্যাঁ, যদি আপনি এখানে ফর্মস রিপোর্টস দিতে চান, তাহলে ফর্মস রিপোর্টসের লিনাক্স ভার্সনের সফটওয়্যার আপনাকে কালেক্ট করতে হবে। ওয়েব লজিক সার্ভার দিতে চান, তো ওয়েব লজিক সার্ভার লিনাক্সের যে কম্প্যাটিবল যে ভার্সন, সেটাকে আপনাকে করতে হবে। এগুলো লিনাক্স ভার্সনের জন্য যে সফটওয়্যারগুলো আছে, সেগুলোকে আপনি সব নেবেন। সব নিয়ে এগুলোকে ওই প্রত্যেকটা তো আবার প্রক্রিয়া আছে, যেমন ডেটাবেস এখানে যেভাবে ইনস্টল করেছেন, উইন্ডোজ যেভাবে করেছিলেন, ঠিক এরকম তো এখানে এরকমের না, এই যে অনেক কাজ করতে হচ্ছে কিনা। তো একটা সুবিধা আছে যে এই ডাটাবেস তৈরি করতে গিয়ে আপনার পুরো মেশিনকে এমনভাবে তৈরি করা হয়, প্রিরিকুইজিট সেট করা হয়, যে অন্যান্য যত ওরাকেল বা এই ডিবি রিলেটেড বা আপনার অ্যাপ্লিকেশন রিলেটেড সফটওয়্যার থাকে, সেগুলোতে আর খুব একটা কোনো কাজই থাকে না। এমনভাবে এটাকে আমরা এখন রেডি করতেছি, বুঝতেছেন কিনা? তার মানে আপনি এটার মধ্যে অ্যাপেক্স দিতে পারবেন, অ্যাপেক্সের সফটওয়্যার ডাউনলোড করে অ্যাপেক্সকে এখানে লিনাক্স প্ল্যাটফর্মের কাজগুলো করতে হবে। ওরাকেল ফর্মস রিপোর্ট দিতে চান 10G 11G বা 12C অথবা 14C অথবা 6i, তাহলে সেটার লিনাক্স ভার্সনের সফটওয়্যারটা লাগবে, সেটা ডিপ্লয় করবে, এবং সবকিছুই এখানে আপনি এইভাবে করতে হবে। স্যার কারণ আপনি আপনাকে যেটা বলছিলেন স্যার প্রথম যে আমরা শর্তই হইলো কালেক্ট করতে হবে, সফটওয়্যার কালেক্ট করতে হবে। কিন্তু প্র্যাকটিক্যাল কি, প্র্যাকটিক্যাল হলো যেমন আপনাদের এই ক্লাস শুরুর ঠিক আগে 9:15 দিকে আমাকে চিটাগং থেকে একটা সার্ভার থেকে এক ভাই ফোন দিয়েছিল, যে ভাই আমি ওনারা যেটা করে আসলে প্র্যাকটিক্যাল যেটা হয়, অ্যাপ্লিকেশন সার্ভার যেগুলো আছে, তাই না, যেমন আমি বলি ভালো করে বুঝিয়েন, হ্যাঁ, যেমন জ্যাসপার সার্ভার, বিআই সার্ভার, ওরাকেল ফর্মস রিপোর্টসের যে সার্ভার, ওয়েব লজিক সার্ভার থাকে না, এই অ্যাপ্লিকেশন যে সার্ভারগুলো শুনতেছেন, জি এগুলোকে স্যার। জি সবাই কি করে, উইন্ডোজ সার্ভারে রাখে, এমএস উইন্ডোজে রাখে, উইন্ডোজ সার্ভারে রাখে। উইন্ডোজ সার্ভারে রেখে এই যে একটা ডিফারেন্ট হোস্ট আইপিতে রাখে, আর ডিবি কে রাখে হলো ডাটাবেস সার্ভার আর অ্যাপেক্স একসাথে রাখে, রেখে এখান থেকে আপনার লঞ্চ করে। তাতে সুবিধা হইলো, কারণ এইগুলো তো অ্যাপ্লিকেশন, অনেক ডিপ্লয়মেন্ট থাকে, অনেক ডিরেক্টরি ক্রিয়েট করা থাকা লাগে, অনেক ফাইলপত্র অনেক কিছু থাকে, যেটা কিনা এই রেড হ্যাট সার্ভারে গিয়ে করা অনেক কমপ্লেক্স হয়ে যায়। এই জন্য রিকমেন্ডেশন থাকে, বা ওরা সফটওয়্যার হাউসগুলো যেটা করে, বা সব ম্যাক্সিমাম জায়গায় কি করে, এই যে এই টাইপের অ্যাপ্লিকেশনগুলোকে উইন্ডোজ সার্ভারে রাখে আর ডাটাবেস রাখে এক জায়গায়। এই ডাটাবেস থেকে টিএনএস দিয়ে এখানে কানেক্ট করায়, এখান থেকে সফটওয়্যার লঞ্চ করে, বুঝছেন কিনা? অথবা আপনি এখান থেকে লঞ্চ করতে পারেন, কিন্তু অ্যাপ্লিকেশন সার্ভারগুলো এই সব জায়গায় থাকে, বুঝছেন কথা?
স্যার ওই যে আমাদের একটা জিনিস বলছিলেন যখন আমরা ওই যে অ্যাপেক্সে ক্লাস করি না স্যার, হুম হুম তো অ্যাপেক্সে যে আমরা কমান্ড গুলো দিয়ে রান করছিলাম অ্যাপেক্সটা সেম মনে হয় এই লিনাক্সেও মনে হয় কাছাকাছি স্যার বলছিলেন না স্যার? কাছাকাছি এরকম মানে কি একদম একদম কাছাকাছি। আপনার ঢুকতে হবে ডিরেক্টরি ওগুলো আলাদা, কিন্তু সেম জিনিসই এইভাবেই করে। আপনাদের কি ওই যে লিনাক্সে দেখানো হয় না মনে হয় না অ্যাপেক্সটা? না স্যার দেখা না দেখানো হয়নি। আচ্ছা দেখাবো না, অসুবিধা। আপনাদের এই ব্যাচেই ওদেরকে একদিন ইনভাইট করে সবাইকে দেখাই দেবো, এখানেই দেখাই দেবো কিভাবে অ্যাপেক্স ইনস্টল করে। হ্যাঁ, এই যে সার্ভার মানে বানাচ্ছেন না, লিনাক্সে এই স্যার। যে মেশিনটা বানাচ্ছেন এইখানেই দেখাই দেবো, তাহলেই তো হয়। জি স্যার, জি এই এসএম সিস্টেমেই, তাহলে আরো ভালো হলো না? জি স্যার। আপনাদের ওই যে আমাদের আগের ব্যাচ ছিল, আর একটা ব্যাচ আছে, আইডিবির ব্যাচ আছে অনেক, সবাই একদিন আহ্বান করবো না একদিন ফ্রি সেশনে, হ্যাঁ, যে ভাই আসেন আপনারা দেখেন রেড হ্যাট সার্ভারে এসএম গ্রিডে কিভাবে ওরা খেলা অ্যাপেক্স ইনস্টল করতে হয়। হ্যাঁ, দেখাই দেবো না একদিন, চলেন একদিন দেখাই দেবো না ফ্রি সবাইকে এই সার্ভারে। তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন, কারণ আপনারা এখানে আপনাদের সামনে বানানো হচ্ছে কি, মানে আপনারা আরো সুন্দর করে এটাকে বেশি বুঝবেন ওদের চেয়ে, তাই না? আপনাদের 5 মিনিটের কথা বলে রাখলাম, কিন্তু সময় তো সে বেশি লাগাচ্ছে না। কিন্তু দেখবেন কি আমি এখন কেটে ফেললেই তখন এটা শেষ হয়ে যাবে, বিষয়টা এরকম হয়। আচ্ছা, আসি স্যার, সমস্যা নেই। আমি ভিডিওটা তাইলে পজ দিয়ে রাখি, আপনাদের ব্যাচ ছেড়ে দিচ্ছি, আপনারা লিভ নেন এবং বাকি কথাটুকু আমি ভিডিওতে বলে তারপরে আপনাদেরকে আপলোড করে দিই। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, এখন অনেক রাত হচ্ছে তো। ঠিক আছে, তো নেক্সট ক্লাস আমাদের, আপনাদের শিডিউল তো জানা আছে মনে হয়, তাই না? শনি স্যার, শনি সোম শনি সোম বুধ। হ্যাঁ, শনি সোম বুধ। তো আমাদের নেক্সট ক্লাস স্যাটারডে হবে। কবে? স্যাটারডে। আপনারা চেষ্টা কত? করবেন রেড হ্যাট সার্ভারটাকে ডাউনলোড যারা করতে পারেন না, ডাউনলোড করে সবাই এই পর্যন্ত একটু আসার চেষ্টা করবেন। এরপরে কি থাকবে আমি তো ভিডিওতে বলবো, আর আমি এখনই সফটওয়্যার সবকিছু আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, জি ঠিক স্যার। আছে, ঠিক আছে ভাই। জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ঠিক আছে রফিক, ভালো থাকেন। হ্যাঁ, এই কাজগুলো করে নিয়ে হ্যাঁ, আবার ঠিক আছে, একটু এটা আর একটু কোনো নিয়েন। প্রবলেম হলে আপনারা ওই যে গ্রুপে মেসেজ করবেন, আমরা সবাই রিপ্লাই দিব, যে যাকে যাবে রিপ্লাই দিতে পারেন সবাই সব help করবেন। হ্যাঁ, আচ্ছা স্যার, একটা কথা মনে বলছিলেন, সেটা হলো এটা কমপ্লিট হওয়ার পরে মনে হয় আরো কিছু দুই একটা অপশন আসবে মনে হয়, ওটা কি করব? ওই তো মানে এইটা কমপ্লিট হওয়ার পর যেটা আসবে, আমি এখন ভিডিওটা পজ দিব, শেষ করে দিব না, হুম। ওই কাজটুকু আমি ভিডিওতে বলে দিব যে কি, ওইটা দেখে আপনারা করে ও ফেলবেন। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, ধন্যবাদ। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, না হলে তো আবার ওইটা জি। আপনি পারবেন কিভাবে? আমি ভিডিও পজ দিয়ে আমার এখন কাজ আছে, অন্য কাজ করব, এটা শেষ করে ওই ভিডিওতে এটা দিয়ে তারপরে আপলোড করে দিব। ঠিক আছে স্যার। এইটুকু রেডি করে রাখবেন, আমি যেটুকু করে ওটুকু রেডি করেন, আলহামদুলিল্লাহ এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, জি, ভালো থাকেন সবাই। হ্যাঁ, জি স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।